ওকে, সিসি 101 গতদিন রিকার্শনের অল্প একটু আমাদের বাকি ছিল, আজকে আমরা ওইটুকু শেষ করব। মেইনলি রিকার্শনের সেটের পার্টটুকু ছিল, রিকার্সিভ সেট, এই জিনিসটা দেখব। আর আজকে নতুন একটা টপিক শুরু করব, খুবই ট্রিভিয়াল একটা টপিক, যেটাকে আমরা বলি হচ্ছে কাউন্টিং, কিভাবে কাউন্ট করতে হয়। মেইনলি আমরা পারমুটেশন, কম্বিনেশন, এই জিনিসগুলো দেখব। কম্বিনেটরিয়াল এটাকে বলতে পারি। আরেকটা জিনিস দেখার চেষ্টা করবো, যেটাকে বলা হচ্ছে পিজিয়ন হোল প্রিন্সিপল। Let us start. যেখানে যেতে হবে হচ্ছে this slide. এখানে দেখেন রিকার্সিভলি ডিফাইন্ড সেটস বলতে বোঝাচ্ছে যে আমরা কোন একটা সেটকে রিকার্সিভলি ডিফাইন করতে পারি যদি সেই সেটটা একটা ইনফাইনাইট সেট হয়। সো একটা ইনফাইনাইট সেট S may be defined recursively by giving a small set of base elements of S. ওকে, তো যে কোনো একটা রিকার্সিভ ফাংশনে এর আগে আমরা দেখেছি যে দুইটা কেস থাকে, একটা হচ্ছে বেস কেস আর একটা হচ্ছে জেনারেল কেস। জেনারেল কেসটা নরমাল একটা রিকার্সিভ ফাংশন। তো সেটের ক্ষেত্রেও সিমিলার দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে স্মল ফাইনাইট সেট অফ বেস এলিমেন্টস, সেটের বেস এলিমেন্টস গুলা কি সেটা একটা ডেফিনেশন থাকবে, আর একটা রুলস থাকবে, যেই রুলটা বলবো হচ্ছে a rule for constructing new elements of S from previously established element. তার মানে যদি সেটে ইনফাইনাইট একটা সেট হয়, সেই সেটের একদম বেস এলিমেন্ট থাকবে, আর পরবর্তী যে এলিমেন্ট গুলো আছে বাকি এলিমেন্ট গুলো কনস্ট্রাক্ট করার জন্য একটা রুল থাকবে, যে রুলের মাধ্যমে আমরা নতুন নতুন এলিমেন্ট ক্রিয়েট করতে পারবো। ওকে, সো এটার একটা এক্সাম্পল যদি আমরা দেখি, এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, let 3 belongs to S, তার মানে তিনটা S এর একটা এলিমেন্ট, এটা হচ্ছে বেস কেস বা বেস এলিমেন্ট, অথবা আমরা এটা অন্যান্য জায়গায় বেস স্টেপ বলে আসছি। and let x plus y belongs to S if x and y belongs to S, এটা হচ্ছে সেই রুলটা। ওকে, তাহলে এই রুলের মাধ্যমে আসলে পরবর্তী এলিমেন্ট গুলা আমরা ক্রিয়েট করতে পারবো। তাহলে এখান থেকে আমরা যদি বলি হোয়াট ইজ S, S কে যদি আমরা এখন ডিফাইন করতে চাই, তাহলে দেখেন আমরা এটা কিভাবে বাকি এলিমেন্ট গুলা পেতে পারি। তাহলে আমাদের একটা সেট আছে, যে সেটের বেসিস এলিমেন্ট হচ্ছে 3 belongs to S, তার মানে S সেটের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 3, বাকি এলিমেন্ট গুলো আমাদেরকে বের করতে হবে। এবং রিকার্সিভ রুল হিসেবে বলা আছে x plus y belongs to S if x and y belongs to S। যদি আমরা দুইটা এলিমেন্ট এখান থেকে নিতে পারি যেটা S এর মেম্বার, তাহলে এই দুইটার যোগফল S এর মেম্বার হবে। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি এই x হচ্ছে 3, যেহেতু 3
এস এর মেম্বার, আবার ওয়াই ও হচ্ছে 3, এটা আমরা ধরে নিতে পারি যেহেতু ওয়াই মানে 3 এস এর মেম্বার, তাহলে 3 + 3 = 6, এটাও এস এর মেম্বার হবে, তার মানে পরবর্তী মেম্বারটা হবে 6। স্টেপটা কি আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ, যদি আমরা একটু না বুঝি তাহলে অবশ্যই আরেকবার একটু রিপিট করলে ভালো হতো। ওকে স্যার একটা কোশ্চেন ছিল। ইয়েস বলি। স্যার আমরা এক্স ওয়াই দুইটাকেই 3 ধরেছি আমরা স্যার, যে কোন স্যার একটা 3 আর একটা অন্য কিছু হইতে পারতো না স্যার? হ্যাঁ, অন্য কিছু হইতে পারতো, এই যে আমি পরের এক্সাম্পলটাতেই তা দেখাবো। যেমন এর পরবর্তী এক্সাম্পলে এই এক্স এর ভ্যালু আমরা 3 ধরে নিব, এটা 6 ধরে নিব। ওকে, যেহেতু 3 এবং 6 এখানে এস এর মধ্যে অলরেডি আছে, তাহলে 3 + 6 = 9, এটাও এস এর মেম্বার হবে, তার মানে এর পরের মেম্বার হবে 9। ওকে, পরবর্তীতে अगेन আমরা কি করতে পারি এই জায়গাটাতে x এর ভ্যালু 3 ধরে নিতে পারি, y এর ভ্যালু 9 ধরে নিতে পারি, তাহলে 3 + 9 এটা হবে 12, তাহলে 12 হচ্ছে এটার মেম্বার হবে। সিমিলারলি আমরা x এর ভ্যালু 6, y এর ভ্যালু 6 এটাও ধরে নিতে পারতাম, কিন্তু 6 + 6 12, তো এটা 12 এসে 12 তো অলরেডি এখানে আমরা দিয়ে দিয়েছি, রাইট? নাও এরপরে স্টেপে আমরা ভ্যালুগুলো কি ধরে নিতে পারি? পরের স্টেপে আমরা ধরতে পারবো না, সরি 3 এর গুণিতক ছাড়া 1 2 এগুলো নিতে পারবো না আমরা। না 1 2 তো নিতে পারবো না, কারণ 1 2 তো ছিল না এখানে, কখনোই এখানে ছিল না। ওকে, এইখানে দেখেন বেস কেস শুরু হয়েছে কত দিয়ে? 3 দিয়ে শুরু হয়েছে। ওকে, সো x এর ভ্যালু আমাদেরকে এই s থেকে নিতে হবে, যে দেখেন এখানে বলা আছে if x and y belongs to s, তাহলে এই s এর মেম্বার ছাড়া অন্য কোনো ভ্যালু x এবং y এর ভ্যালু হিসেবে নেওয়া যাবে না। ওকে, এর পরের স্টেপে যদি আমরা x এর ভ্যালু 6 নেই, y এর ভ্যালু 9 নেই, তাহলে 6 + 9 হচ্ছে 15, অথবা x এর ভ্যালু যদি 3 নেই, y এর ভ্যালু যদি 12 নেই, এটাও 15 আসে। ওকে, তাহলে এখানে 15 এটার মেম্বার হবে। তারপর x এর ভ্যালু যদি 6 নেই, y এর ভ্যালু যদি 12 নেই, তাহলে এটা আসবে 18, তাহলে 18 এর মেম্বার হবে। তারপর এভাবে যদি মেম্বারগুলো একে একে আমরা এখানে বসাই, দেখা যাবে মেম্বারগুলো এরকম হবে 21 24 20 7 30। আমরা কি বুঝতে পারতেছি সেটটা আসলে কি হবে? 3 এর গুণিতকের সেট, রাইট। তাহলে এস সেটটা হচ্ছে ওই সকল ইন্টিজার হবে যে সকল ইন্টিজার হচ্ছে 3 এর মাল্টিপল। তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি সেট অফ integers multiple of 3। ঠিক আছে, তাহলে দেখেন এই সেটটাকে আমরা রিকারসিভলি এই একটা লাইন দিয়ে ডিফাইন করতে পারি। এটি হচ্ছে রিকারসিভ ডেফিনেশন অফ এ সেট। এরকম অনেক রিকারসিভ ডেফিনেশন থাকতে পারে, হ্যাঁ, সেই এক্সাম্পল গুলো আপনারা বই থেকে দেখে নেন। আমি জাস্ট এই এক্সাম্পলটাই দেখাচ্ছি, বুঝলাম? পরবর্তী একটা এক্সাম্পল আমি নিজে যদি ক্রিয়েট করি, পরের এক্সাম্পলটা এরকম হতে পারতো, let us consider 2 belongs to S and n multiplied by n belongs to S if n belongs to S। এটা একটা এক্সাম্পল হতে পারতো রিকারসিভ ডেফিনেশন। তো একজন একটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলেন, কোয়েশ্চেনটা করেন তো স্যার। বলেন। স্যার আমরা আগেরটাতে যে ধরলাম x + y belongs to s if x y belongs to s, এখন স্যার আমরা এখানে এত দুইটা ভ্যারিয়েবল না ডিফাইন করে আমরা এভাবেই বলতে পারতাম না যে x + 3 belongs to s if x belongs to s, একটা ভ্যারিয়েবল নিয়ে? এটাও বলতে পারতাম।
ওটা বলা যেত। স্যার x plus 3 belongs to s বললে স্যার আমরা এই যে 6 plus 6 6 plus 9 তো ওগুলো স্যার ওইগুলো আর নিতে পেতাম না পারতাম আর কি। তখন। ওটা পেতাম না, ওটা তখন একটা ডিফারেন্ট ডেফিনেশন হতো। সেম চলে আসে কারণ আমরা বাট ডেফিনেশনে এটা আসতে পারে, হ্যাঁ ওরকম ডেফিনেশন থাকতে পারে যেখানে এই জিনিসগুলো আসতে পারে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন, এখানে আরেকটা এক্সাম্পল দেখানো আছে। এই এক্সাম্পলে এস এস আসলে কি হবে এটা আপনারা নিজেরা বের করে দেখবেন। এটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক। নাও এই ছিল আমাদের রিকার্সিভ ডেফিনেশন অফ সেট, এইখানে দেওয়া আছে। আর এখন আমি নতুন টপিকে যাচ্ছি। নতুন টপিকটাতে আমাদের একটু সময় লাগবে, এই জন্য আমি ওটা আগে আগে শুরু করতে চাচ্ছি। নতুন টপিকের এটা ওয়েবসাইটে আপলোড করা হয়নি, বাট আজকের ক্লাসের পরে এটা আপলোড করে দেওয়া হবে। তো এখানে দেখেন আমরা আসলে কাউন্টিং টেকনিক শিখতে যাচ্ছি, কিভাবে কাউন্ট করে সেই জিনিসটা। স্যার রিকার্শনের স্লাইডে স্যার লাস্টের দিকে স্যার স্ট্রিং ছিল, ওগুলো কি স্যার আমাদের নাই? আচ্ছা না ওই জিনিসগুলো আমি বাদ দিচ্ছি, এবং স্লাইড থেকে ওই জিনিসগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, আচ্ছা ঠিক আছে। আমাদের কিছু সময় স্বল্পতা আছে, হ্যাঁ এই জন্য আমি ধারণা করতেছি ওই জিনিসগুলো শেষ করতে পারবো না, যে জন্য আমি ওই জিনিসগুলো বাদ দিয়ে দিয়েছি। স্যার বলি স্যার আগেরটা কি এরকম হবে 2 4 16 256 ডট 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 এভাবে? রাইট, মানে স্যার যেহেতু n n মাল্টিপ্লাইড n, আমরা তো স্যার এখানে 2 আর 4 একসাথে ধরতে পারবো না, আইদার 2 into 2 নিতে হবে অথবা 4 into 4 নিতে হবে, এভাবে না? হ্যাঁ হ্যাঁ রাইট রাইট রাইট। কোয়েশ্চেনটা স্যার একটু আরেকবার স্যার দেখতে পারি স্যার, লাস্টে স্যার যেটা দিলেন। সরি বুঝি নাই। স্যার লাস্টে স্যার যে একটা কোয়েশ্চেন দিলেন স্যার, ওটা একটু দেখতে পারি স্যার? ওটা হ্যাঁ আমি শো করছি। দিস ওয়ান রাইট? হ্যাঁ স্যার। আপনারা এটা নিজেরা করে দেখেন যে সেটটা কাইন্ড অফ এরকম হবে। এগুলো আসলে এটা 4 ডেফিনিশনটা কি হবে? 16 256 256 ওকে। আচ্ছা ওইটার ওরকম ডেফিনেশন দেওয়া কিন্তু ম্যান্ডেটরি না, এইটুকু পর্যন্ত দেখালেই হবে। মানে স্যার ডেফিনিশনটা লিখবো না? আর ডেফিনেশন যদি লিখতে চান তাহলে আপনি ডেফিনেশনটা এভাবে লিখতে পারেন যে ইন্টিজার্স, এগুলা এগুলা খেয়াল করে দেখেন, প্রত্যেকটাই আসলে এক একটা স্কোয়ার ভ্যালু, মানে 2 to the power something না, n স্কোয়ার ভ্যালু। অবশ্য n স্কোয়ার তো এখানে বলা আছে, এখানে n হচ্ছে 2 এর মাল্টিপল। তো এটাকে এভাবে লেখা যেতে পারে, লাইক আমি যদি বলি set of square values square integers which are multiple of 2. দুইয়ের মাল্টিপল ইন্টিজার যেগুলো আছে সেগুলোর স্কোয়ার ভ্যালু হচ্ছে যে এই জিনিসগুলো, এলিমেন্ট গুলা। ওকে সেট অফ স্কোয়ার ইন্টিজার্স কিভাবে লিখতেছি? এখানে তো 2 তো স্কোয়ার না। আচ্ছা
Oh. এক্স্যাক্টলি স্যার সবকটা মাল্টিপোলার হবে না, লাইক 3 দুগুণা 6, 6 6 36, সেটা তো আসছে না। আচ্ছা, স্যার এটাকে আমরা রিকার্সিভলি লিখতে পারি যে একটা নাম্বার সেটা হচ্ছে আগের নাম্বারটার স্কোয়ার, কারণ 2 এর স্কোয়ার 4, 4 এর স্কোয়ার 16, 16 স্কোয়ার, মানে এইভাবে যাচ্ছে জিনিসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে এটাতে ফ্লস আছে, এটা লেখা যাবে না। আচ্ছা, সেট অফ এটা তাহলে মাল্টিপল অফ 2 অফ দ্য প্রিভিয়াস নাম্বার এরকম হতে পারে। সেট অফ স্কোয়ার নাম্বার, perfect squares which are square of the previous number. আচ্ছা পারফেক্ট স্কোয়ার, এটা আসলে আলাদা মিনিং আছে। স্কোয়ার এলিমেন্ট, নাম্বার না বলে এলিমেন্ট বলতে পারি। এলিমেন্টস না বলে এটাকে এলিমেন্টই বলতে পারি। স্টার্টিং ফ্রম টু, এটাও বলা যেতে পারে। অথবা set of square elements where an element is a square of previous elements starting from 2, এটুকু অ্যাড করে দেওয়া যেতে পারে। ওকে, এটাকে মিনিংফুল করার জন্য যা কিছু লেখা লাগবে ওটা লিখে দিলেই হবে। আজকের স্লাইডটা শুরু করি। আচ্ছা, এখানে আমরা কম্বিনেটরিক্স শিখবো। এটার কয়েকটা এক্সাম্পল দিয়ে যদি আমরা শুরু করি, যে জিনিসগুলো পরে আমরা সলভ করার চেষ্টা করব। কয়েকটা চ্যাপ্টার কত স্যার? সরি, চ্যাপ্টার নাম্বারটা কত স্যার? এটা কমিউনিটি এটা চ্যাপ্টার নাম্বার খুব সম্ভবত 5 নাম্বার চ্যাপ্টারটা আপনারা দেখেন। সো একটা প্রবলেম দেখেন, যেখানে বলা আছে কাউন্ট দ্য নাম্বার অফ ওয়েজ, ফার্স্ট লাইনটা count the number of ways to put things together into various combination, এটাকে আসলে কম্বিনেটরিক্স বলতেছি। এটার একটা এক্সাম্পল হচ্ছে, if a password is 6, 7 or 8 characters long, a character is an uppercase letter or a digit, and the password is required to include at least one digit, then how many password can be there? তো প্রবলেমটা বলতেছে যে যদি কোন একটা সিস্টেমের পাসওয়ার্ডটা 6, 7 বা 8 ক্যারেক্টার লং হয় এবং ক্যারেক্টার গুলা হইতে পারে যে আপার কেস লেটার অথবা ডিজিট, অনলি আপার কেস লেটার অথবা ডিজিট, এবং পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই একটা ডিজিট থাকতে হবে, তাহলে সেখানে কতগুলো পাসওয়ার্ড তৈরি করা পসিবল। ওকে, তো এটা হচ্ছে কাউন্টিং এর একটা প্রবলেম, যে কত হবে সেটা পসিবল, এটা আমাদেরকে কাউন্ট করে বের করতে হবে। অথবা অন্য এক ধরনের এক্সাম্পল হতে পারে, হাউ মেনি গ্রাফস আর দেয়ার অন n নোডস, যদি n সংখ্যক নোড থাকে তাহলে কতগুলা গ্রাফ ক্রিয়েট করা যায়। আপনারা কি গ্রাফ করেছেন সোফার? গ্রাফ তো পড়েন নাই, গ্রাফ আমি শেষের দিকে পড়াবো, সেখানে এই প্রবলেমটা সলভ করে দেখাবো যে কিভাবে n সংখ্যক নোড দিয়ে কতগুলা গ্রাফ ক্রিয়েট করা যায়। আর গ্রাফ ক্রিয়েট করার পর হাউ মেনি অফ দোজ আর 3 কালারেবল, 3 কালারেবল গ্রাফ কি এটা আমরা দেখবো, হ্যাঁ, এবং খুঁজে বের করবো কতগুলা গ্রাফ 3 কালারেবল হবে। তো এই প্রবলেমটা আমরা পরের জন্য রেখে দিচ্ছি। এই প্রবলেমটা আমরা আজকে সলভ করার চেষ্টা করব, বাট এর আগে কম্বিনেটরিক্স এর কিছু বেসিক রুল দেখে নেব। কিছু বেসিক রুল হচ্ছে যে ফার্স্ট দুইটা রুল দেওয়া আছে, সাম রুল আর হচ্ছে প্রোডাক্ট রুল। আপনারা হয়তো অনেকে এই জিনিসগুলো দেখে আসেন, অনেকে দেখে আসেন নাই। আর দুই পার্টির জন্য আমরা একদম শুরু থেকে এই দুইটা রুল দেখে আজকে দেখার চেষ্টা করব। আচ্ছা, আর মাঝখানে এখানে বলা হয়েছে যে
many uses in discrete math because of all this discrete structure including probability theory. কম্বিনেটরিক্সটা probability theory তেও কাজে লাগে। তার একটা এক্সাম্পল হচ্ছে যে ওইটা বের করা, what is the probability that a random generated graph is 3 colorable। আচ্ছা, এই প্রবলেমটা আমরা পরবর্তীতে দেখবো, so এটা আজকের জন্য আমরা রেখে দিচ্ছি। আচ্ছা, তো আজকে প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সাম রুল কি প্রোডাক্ট রুল। কেউ যদি আনমিউট করে থাকেন মিউট করে রাখেন। আচ্ছা, এখানে অ্যাকনলেজমেন্ট দেওয়া আছে, কোথেকে স্লাইডটা তৈরি করা হয়েছে। এনিওয়ে, আমরা সাম রুলটা দেখি। ধরেন আমাদের দুইটা টাস্ক আছে, এম সংখ্যক উপায়ে দুইটা টাস্কের মধ্যে একটা হচ্ছে টাস্ক 1 আর একটা হচ্ছে টাস্ক 2। তো টাস্ক 1 আমরা এম সংখ্যক উপায়ে করতে পারি, টাস্ক 2টা এন সংখ্যক উপায়ে অ্যাকমপ্লিশ করতে পারি। তাহলে যদি আমাদেরকে বলা হয় টাস্ক 1 অথবা টাস্ক 2 আমরা কত উপায়ে করতে পারি, তাহলে টোটাল নাম্বার অফ ওয়েজ হবে হচ্ছে m প্লাস n। এটাকে যদি আরেকটু সহজ করে গ্রাফে দেখানোর চেষ্টা করি, সাপোজ আপনি ঢাকা থেকে খুলনায় যাবেন ফর এক্সাম্পল। তো এটা হচ্ছে ঢাকা আর এদিকে হচ্ছে খুলনা। ঢাকা থেকে খুলনায় যাবেন, আপনি ঢাকা থেকে খুলনায় যেতে পারেন বাসে। তো বাসে ঢাকা থেকে খুলনায় যাওয়ার জন্য সাপোজ আপনার 3টা রুট আছে, একটা রুট, একটা রুট, এই 3টা। এটা হচ্ছে ঢাকা থেকে খুলনায় যাওয়ার 3টা বাসে যাওয়ার রুট। আর ঢাকা থেকে খুলনায় যাওয়ার প্লেনে যাওয়ার রুট হচ্ছে একটা, এটা হচ্ছে আপনি ট্রেনে যাবেন। আর ঢাকা থেকে খুলনায় ট্রেনে যাওয়ার রুট হচ্ছে একটা, তো এটা সাপোজ ট্রেনে যাবেন। তাহলে আপনার বাসে যাওয়ার রুট হচ্ছে 3টা, ট্রেনে যাওয়ার রুট হচ্ছে একটা, আর প্লেনে যাওয়ার রুট হচ্ছে আরো একটা। তাহলে আপনার টোটাল রুট কতগুলো হবে, সেটা কত উপায় আপনি ঢাকা থেকে খুলনায় যেতে পারেন সবগুলো যদি সাম করে দেন, তাহলে আপনি টোটাল নাম্বার অফ ওয়েজ পাবেন যত উপায় আপনি ঢাকা থেকে খুলনায় যেতে পারেন। এটাই আসলে সাম রুল। ওকে, আপনি হয় বাসে যাবেন অথবা ট্রেনে যাবেন অথবা প্লেনে যাবেন, তো কত উপায়ে যেতে পারেন সেগুলো জাস্ট যোগ করে দিবেন। এখানে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, আমরা যখন এই যে ওয়েজ গুলা কানেক্ট করতেছি তখন অর দিয়ে কানেক্ট করতেছি, বা বাংলা এটাকে অথবা বলতেছি। বুঝতে পারছেন? তো যদি নাম্বার অফ ওয়েজ কে আমরা অর দিয়ে কানেক্ট করতে পারি সেক্ষেত্রে আমরা জাস্ট সরাসরি যোগ করে দেব। তো এখানে তাই বলা হয়েছে। দেখেন আরেকটা জিনিস খেয়াল করবেন যে আপনি যে টাস্কগুলো ধরে নেবেন এই টাস্কগুলো হবে ইন্ডিপেন্ডেন্ট। যেমন আপনি বাসে যাবেন, ট্রেনে যাবেন অথবা প্লেনে যাবেন, প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকটা ওয়েতে আপনি ঢাকা থেকে খুলনা যেতে পারবেন। তখন যদি আপনাকে বলা হয় যে হাউ মেনি চয়েস আর দেয়ার, তখন সেক্ষেত্রে আপনি সাম রুল অ্যাপ্লাই করবেন। তো সাম রুলটা হচ্ছে এভাবে এক্সপ্লেন করা হয়, দ্য নাম্বার অফ ওয়েজ দ্যাট আইদার টাস্ক 1 অর টাস্ক 2 ক্যান বি ডান বাট নট বোথ, সেই ক্ষেত্রে m প্লাস n হবে। সো আপনি যখন ঢাকা থেকে খুলনা যাবেন, ইদার আপনি বাসে যাবেন অথবা ট্রেনে যাবেন অথবা প্লেনে যাবেন, নট বোথ অর নট মাল্টিপ্লাই, মানে আপনি প্লেনে এবং বাসে একসাথে যাবেন না, প্রত্যেকটা টাস্ক ইন্ডিপেন্ডেন্ট, সবগুলো টাস্ক আপনি আলাদা আলাদা ভাবে যাবেন। তো এটাকে যে গ্রাফটা দিয়ে দেখানো যায়, আমি অলরেডি গ্রাফটা দেখিয়ে ফেলেছি। আচ্ছা, এখন একটা এক্সাম্পল দেখি। দেখেন এক্সাম্পলে কি বলা হয়েছে, a student can choose a computer project from one of these three lists. Three lists contain 23, 15 and 19 possible projects respectively. How many projects are there to choose from? বলা হয়েছে যে স্টুডেন্টকে 3টা লিস্ট দেওয়া হলো একটা প্রজেক্ট সিলেক্ট করার জন্য। সাপোজ 3টা লিস্ট হচ্ছে A, B and C।
এ লিস্টের মধ্যে টোটাল 23টা প্রজেক্ট আছে, বি লিস্টে টোটাল 15টা প্রজেক্ট আছে, সি লিস্টে টোটাল 19টা প্রজেক্ট আছে। তাহলে যদি বলা হয় এই তিনটা লিস্ট থেকে যদি একটা প্রজেক্ট সে নিতে চায়, চুজ করতে চায়, তাহলে কত উপায়ে সেটা চুজ করা যেতে পারে? তাহলে এ থেকে যদি সে চুজ করে তাহলে 23 উপায়ে চুজ করা যেতে পারে, 23টা যে কোনো একটা নিবে। অথবা বি থেকে যদি চুজ করে তাহলে 15 সংখ্যক উপায় নিতে পারবে, যেহেতু অথবা বলছি তাহলে এখানে প্লাস হবে 15। অথবা সি থেকে যদি চুজ করে তাহলে 19 উপায়ে চুজ করতে পারে, তাহলে এটা হবে 19। তাহলে টোটাল এত সংখ্যক উপায়ে সে একটা প্রজেক্ট চুজ করতে পারে। তাহলে এটাই হবে আমাদের আনসার। ওকে, এখন দেখেন আপনাদের এটা তো খুবই সিম্পল একটা এক্সাম্পল। সো এই সিম্পল এক্সাম্পলে থাকবো না, আরো এক্সাইটিং এক্সাম্পল গুলো আমাদের সামনে আসতেছে। এখানে আরেকটা এক্সাম্পল দেখানো হয়েছে, বলা হচ্ছে যে হাউ মেনি স্ট্রিংস অফ 4 ডেসিমাল ডিজিটস হ্যাভ এক্স্যাক্টলি 3 ডিজিটস দ্যাট আর 9s। তার মানে একটা স্ট্রিং তৈরি করতে হবে 4টা ডেসিমাল ডিজিট দিয়ে। তার মানে এরকম কিছু একটা হবে, 4টা ডেসিমালের একটা স্ট্রিং হতে পারে 4321। এটা হচ্ছে একটা স্ট্রিং বলতে পারি যেখানে 4টা ডেসিমাল ডিজিট আছে, বা 4 ডিজিটের যে কোনো একটা নাম্বারও চিন্তা করতে পারি। এখানে 4 ডিজিটের যে কোনো একটা নাম্বারকে আমরা স্ট্রিং বলতেছি। ওকে, তাহলে আমাদেরকে বের করতে হবে যে হাউ মেনি স্ট্রিংস অফ 4 ডেসিমাল ডিজিটস হ্যাভ এক্স্যাক্টলি 3 ডিজিটস দ্যাট আর 9s। তাহলে আমাদের 4টা ডিজিট থাকবে এখানে টোটাল, এবং বের করতে হবে যে কতগুলা নাম্বার আছে আমাদের যেখানে 3টা নাম্বারই 9 থাকবে। তাহলে 3টা নাম্বারে যদি 9 হয় তাহলে এটা কত ভাবে হইতে পারে? যদি আমাদের এরকম হয়, সে কত উপায় হইতে পারে? ধরেন এই ফার্স্ট ডিজিটটা যে কোনো একটা ডিজিট হবে, বাকি ডিজিট গুলো 9 হবে। 3টা 9, আর এখানে অন্য যে কোনো একটা নাম্বার হতে পারে, বা একটা যে কোনো একটা ডিজিট হতে পারে। তো এটা কত উপায়ে এই ঘরটা ফিল আপ করতে পারি আমরা? টোটাল 10টা উপায়ে আমরা ফিল আপ করতে 10টা উপায়ে ফিল আপ করতে পারি। 9টা স্যার। 9টা। 9টা উপায়ে ফিল আপ করতে পারি। কেন 9টা কেন বলতেছি? 9 হবে না এর জন্য। সামনে 0 দিলে তো এটা 4 ডিজিট হচ্ছে না। না না না, সামনে 0 দিলে অসুবিধা নেই। 4 ডিজিটের নাম্বার দেখেন, এটা স্ট্রিং বলতেছে। স্ট্রিং যখন আমরা বলবো সেই ক্ষেত্রে 0321 এটা একটা 4 ডিজিটের স্ট্রিং হবে। ওকে, সামনে এটা 9 দিলে 9 4টা হয়ে যাবে, কিন্তু 9 2টা বেশি থাকা যাবে না। রাইট। তো এইখানে প্রবলেম যেটা সেটা হচ্ছে এখানে আসলে 9 যদি বসাই তাহলে এক্স্যাক্টলি 3টা 9 হবে না, এখানে এক্স্যাক্টলি 4টা 9 হয়ে যাচ্ছে। এইজন্য প্রথম এই জায়গাটাতে 9 বসানো যাবে না, এখানে 0 বসানো যাবে, বাট 9 বসানো যাবে না। তো এখানে 9টা উপায়ে আমরা এই ঘরটা ফিল আপ করতে পারি। এখন এই 4 ডিজিটের স্ট্রিং এ আমরা পরের 3টা ঘরে 9 বসাচ্ছি। আমরা তো এরকমও করতে পারতাম যে এখানে 9 বসালাম, এখানে 9 বসালাম, এখানে 9 বসালাম, এই ঘরটা ফাঁকা রাখলাম। এই ঘরটা কত উপায় অন্য যে কোনো ডিজিট দিয়ে যদি ফিল আপ করি তাহলে এই ঘরটা কত উপায় ফিল আপ করা যায়? এটাও 9টা উপায় ফিল আপ করা যায়, তাহলে এটাও 9টা উপায় ফিল আপ করা যাচ্ছে। তারপরে এখানে 9 না রেখে যদি এইখানে 9 রাখি, এটা এখানে অন্য একটা নাম্বার দিয়ে বসাই, তাহলে সেটা কত উপায় ফিল আপ করা যেতে পারে? সেটাও 9টা উপায় ফিল আপ করা যেতে পারে। অথবা এখানে 9 রাখলাম কিন্তু এটা অন্য একটা ডিজিট দিয়ে ফিল আপ করলাম, তাহলে এটা কত উপায় করা যেতে পারে? এটাও 9 উপায় করা যেতে পারে। তাহলে দেখেন আমি 3টা জায়গায় 9 রাখবো, বাকি একটা জায়গা হচ্ছে অন্য একটা ডিজিট দিয়ে ফিল আপ করবো। সে অন্য জায়গাটা কোনটা হতে পারে? এই ঘরটা হইতে পারে, সেটা 9 উপায় ফিল আপ করলাম। অথবা এই ঘরটা হইতে পারে, সেটা 9 উপায় ফিল আপ করলাম। যেহেতু অথবা দিয়ে কানেক্ট করতেছি এই জন্য আমরা এখানে প্লাস দেব। সিমিলারলি অথবা এই ঘরটা ফিল আপ করতে পারি, সো এটা প্লাস দেবো, এটা প্লাস দেবো। সো টোটাল কত উপায় হতে পারে? 36 উপায় হতে পারে। বুঝলো?
তার তো মিউট হয়ে আছে মনে হচ্ছে। সরি, আমার একটা কল আসছিল। ওকে, আপনারা কি এই ইয়েটা প্রবলেম বুঝতে পারছেন, প্রবলেমটা এবং এটার সলিউশনটা? Yes, sir. ওকে, ঠিক আছে। তো এখানে টোটাল 36 টা উপায় হতে পারে। পরের এক্সাম্পলটা দেখেন, এখানে একটু সেট থিওরির একটা ভার্সন ইউজ করা হয়েছে। বলা হয়েছে যে ইফ A is the set of ways to do task 1 and B is the set of ways to do task 2 and A and B are disjoint, তার মানে A এবং B এর কোনো কমন অংশ নাই, then the ways to do either task 1 or 2 are A union B, এবং A union B এর টোটাল নাম্বার অফ A union B হবে হচ্ছে A এর কাউন্ট প্লাস B এর কাউন্ট। ওকে, তো এখানে আসলে সেট থিওরির ভার্সন ইউজ করা হয়েছে যে আমাদের দুইটা টাস্ক ছিল, একটা টাস্কের যতগুলো উপায় আছে সেগুলো যদি আমরা এ সেটের মধ্যে রাখি, আর একটা টাস্কের যতগুলো উপায় ছিল সেগুলো যদি বি এর মধ্যে রাখি, তাহলে দুইটা টাস্কের উপায়গুলো যদি ইউনিয়ন করে দেই তাহলে ওইটার নাম্বারটাই হবে আসলে এ এবং বি একসাথে কত উপায় করা যায় তার সংখ্যা। ওকে, এবং সেটা আসলে আমরা এভাবে বের করতে পারি, এর সংখ্যা প্লাস বি এর সংখ্যা। অবশ্যই এ এবং বি এখানে যেহেতু ডিসজয়েন্ট এই জন্য আমরা সরাসরি যোগ করতেছি, তার মানে এ এবং বি এর মধ্যে কোনো কমন অংশ নাই। আর যদি কমন অংশ থাকতো সেই ক্ষেত্রে আমরা কি করতাম, বিয়োগ করতাম এ এবং বি এর এই কমন অংশটুকু। ওকে, সেট থিওরিতে আপনারা এই জিনিসটা হয়তো শিখে আসছেন। হ্যাঁ, যদি না দেখে থাকেন এটা আমি পরবর্তীতে আরেকবার দেখা দেবো ভেন ডায়াগ্রাম ইউজ করে। তো সাম রুল তো আমরা দেখে আসলাম, এখন প্রোডাক্ট রুলটা দেখি যে প্রোডাক্ট রুলটা আসলে কি বলতেছে। এখানে বলা আছে যে লেট আস কনসিডার টু টাস্ক, দুইটা টাস্ক কনসিডার করি, একটা হচ্ছে টাস্ক 1, একটা হচ্ছে টাস্ক 2। m is the number of ways to do task 1, টাস্ক 1 টা অ্যাকমপ্লিশ করার জন্য m সংখ্যক উপায় আছে, and n is the number of ways to do task 2, task 2 অ্যাকমপ্লিশ করার জন্য n সংখ্যক উপায় আছে। then tasks are independent of each other, again টাস্ক গুলো একটা একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, which is performing task 1 does not accomplish task 2 or vice versa. Okay, then product rule টা হচ্ছে the number of ways that both task 1 and task 2 can be done is mn, m multiplied by n, মানে হচ্ছে যে টাস্ক 1 এবং টাস্ক 2 একসাথে করা যাবে কত উপায়, m ইনটু n সংখ্যক উপায়। এটাকে যদি আমরা একটু জেনারেলাইজ করি, সাপোজ আপনি ঢাকা থেকে সে কলকাতা যাবেন, তো এটা হচ্ছে ডিএচকে, এটা হচ্ছে কলকাতা, মাঝখানে আপনি ট্রানজিট হিসেবে খুলনাকে ইউজ করবেন। নাও ঢাকা থেকে খুলনায় যাওয়ার উপায় হচ্ছে টোটাল 5টা উপায় ছিল। এটা হচ্ছে ঢাকা থেকে খুলনায় যাওয়ার নাম্বার অফ ওয়েজ 5। নাও খুলনা থেকে কলকাতায় যাওয়ার আবার 2টা উপায়, একটা হচ্ছে বাসে যাবেন, আর একটা হচ্ছে প্লেনে যাবেন। না আপনাকে যদি বলে তাহলে ঢাকা থেকে কলকাতায় আপনি কত উপায় যেতে পারেন, তাহলে ঢাকা থেকে কলকাতায় যদি আপনি যেতে চান প্রথম টাস্কটা হবে এই যে টাস্ক 1, সেটা হচ্ছে ঢাকা থেকে খুলনায় যেতে হবে। তাহলে ঢাকা থেকে খুলনায় যাবেন এবং খুলনা থেকে কলকাতা যাবেন, এই যে এবং বলতেছি বা এন্ড বলতেছি, এই এন্ড দিয়ে 2টা ক্লজ কানেক্টেড। তাহলে সেকেন্ড টাস্কটা হচ্ছে খুলনা থেকে কলকাতায় যাওয়া, তাহলে এন্ড দিয়ে এই 2টা টাস্ক কানেক্টেড, টাস্ক 1 অ্যাকমপ্লিশ করতে হবে এন্ড টাস্ক 2 অ্যাকমপ্লিশ করতে হবে, তাহলে আপনি ঢাকা থেকে কলকাতায় যেতে পারবেন। তাহলে টোটাল নাম্বার অফ ওয়েজ কত হবে? হ্যাঁ বলেন। স্যার এখানে ইন্ডিভিজুয়াল টাস্ক একটার উপর ডিপেন্ডেন্ট না, ঢাকা থেকে খুলনা যাওয়া আমার হলো খুলনা থেকে একটা ইন্ডিপেন্ডেন্ট কলকাতা টাস্ক, যাওয়া, আবার খুলনা থেকে কলকাতা যাওয়া একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা একটার উপর বাট হলো যখন আমি হোল টাস্কটা করব তখন তো একটার উপর একটা ডিপেন্ডেন্ট স্যার। হ্যাঁ, হোল টাস্কটা যখন করবেন
হ্যাঁ, তখন একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট হবে, কিন্তু টাস্ক কাউন্ট এবং টাস্ক এই দুইটা এর আগে হোল টাস্কের আগে তো আলাদা আলাদা কাজ, তাই না? এটা এখানে বলা হয়েছে। ধরেন টাস্ক 1 যদি শুধুমাত্র করেন, হ্যাঁ, তাহলে কি টাস্ক 2 কি পার্শিয়ালি করা হবে বা ফুললি করা হবে? করা হবে না তো। তো টাস্ক 2 যদি আচ্ছা। অ্যাকমপ্লিশ করতে চান টাস্ক 2টাই করতে হবে, রাইট? আচ্ছা, আমরা এরকম কিছু কেস দেখবো যখন আসলে একটা আরেকটার উপর কিছুটা ডিপেন্ডেন্ট হবে, হ্যাঁ, তখন তবে এটা একটু ভালো বোঝা যাবে। হ্যাঁ, সো এখন আমরা বলি যে ঢাকা থেকে কলকাতায় আমরা কত উপায়ে যেতে পারি? দুটাকে মাল্টিপ্লাই করে দেব। তো কিভাবে বুঝলাম যে দুটাকে মাল্টিপ্লাই করব? দেখেন, একটা কেস হতে পারে যে এখানে দুইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দেই, মানে এখানে 10টা উপায় আছে, এই 10টা উপায় আমরা অন্যভাবেও বের করতে পারি। সাপোজ আমরা প্রথমে এই রুটটা চুজ করি, তো এই রুটটা যদি চুজ করি টাস্ক করার জন্য, তাহলে এই রুটটা চুজ করার পর সেকেন্ড টাস্ককে কমপ্লিট করার জন্য আমাদের দুইটা উপায় আছে। তাহলে আমাদের এই রুটটা যদি চুজ করি, এটা দিয়ে প্রথমে এটা দিয়ে যেতে পারি অথবা নিচেটা দিয়ে যেতে পারি, তার মানে দুইটা উপায় আছে। অথবা আমরা যদি এই রুটটা চুজ করি, এই রুটটা চুজ করার পরে সেকেন্ড রুটটা চুজ করার জন্য আমাদের দুইটা উপায় আছে, তাহলে এর সাথে 2 যোগ হবে। এই রুটটা দিয়ে যদি যাই, তাহলে পরের টুকু আমরা আরো দুইটা উপায় যেতে পারি, তাহলে এটা 2 যোগ করবো। যদি এই রুটটা দিয়ে যাই, তাহলে দুইটা উপায় আছে, এই রুটটা দিয়ে গেলেও পরে দুইটা উপায় আছে, তাহলে এই সবগুলো যদি যোগ করে দিই তাহলে দেখেন 10 আছে। অথবা আরো অ্যাটমিক লেভেলে যদি আপনি এটাকে ভাঙেন, তাহলে এটাকে এইভাবে ভাঙতে পারেন যে রুটগুলো ইন্ডিপেন্ডেন্টলি আপনি বের করবেন। সে প্রথমে এটা দিয়ে যাবেন, এটা দিয়ে যে এটা দিয়ে যাবেন, তাহলে এটা হচ্ছে একটা উপায়, তাহলে 1। আবার এটা দিয়ে যাবেন, কিন্তু এটা এবার এদিক দিয়ে না যেয়ে এদিক দিয়ে যাবেন, তাহলে আরেকটা উপায়। তারপরে এদিক দিয়ে যাবেন, দেন প্রথম রুটটা চুজ করবেন, আরো একটা উপায়। এটা দিয়ে যে সেকেন্ড রুটটা চুজ করবেন, আরো একটা উপায়। এভাবে সবগুলো যদি চুজ করেন দেখবেন যে এক সময় যোগ করে করে আলটিমেটলি টেনে আসবে। বুঝতে পেরেছেন? তো আমরা প্রোডাক্ট রুলটাকে যদি সামারাইজ করি, তাহলে এটা আমরা এইভাবে বলতে পারি যে টাস্ক 1 যত উপায় করতে পারি সেটাকে মাল্টিপ্লাই করব টাস্ক 2 যত উপায় করি এটা দিয়ে, তাহলে টোটাল নাম্বার অফ ওয়েস আমরা পেয়ে যাব। প্রোডাক্ট রুলের একটা এক্সাম্পল যদি দেখি, দেখেন এক্সাম্পলটাতে বলতেছে যে there are 8 math measures and 325 CS measures। 8টা ম্যাথ 18টা ম্যাথের মেজরস আছে বা ম্যাথের সাবজেক্ট আছে, আর 325টা সিএস এর মেজরস আছে বা সিএস এর সাবজেক্ট আছে। How many ways are there to pick one math major and one CS major? তাহলে সেখানে ম্যাথ মেজর এবং সিএস মেজর একটা একটা করে দুইটা আমরা চুজ করব, কত উপায়ে চুজ করতে পারি? তাহলে টাস্ক 1 হচ্ছে ম্যাথের মেজরটাকে চুজ করা, তো ম্যাথের মেজরটাকে 18 উপায়ে চুজ করতে পারি। টাস্ক 2 হচ্ছে সিএস এর মেজরটাকে চুজ করা, সিএস এর মেজরটাকে হচ্ছে 325 উপায়ে চুজ করতে পারি। তাহলে এই দুইটাকে মাল্টিপ্লাই যদি করে দিই, তাহলে টোটাল কত উপায়ে এই দুইটা সাবজেক্ট চুজ করতে পারি সেই নাম্বারটা পেয়ে যাব। ওকে, স্যার আগের স্লাইডটা এটা বুঝতে পারিনি? কোন পয়েন্টটা বুঝতে পারিনি? বলুন। স্যার বুঝতে পেরেছি, তুলছি। আচ্ছা, আচ্ছা হয়েছে। আমরা কি পরের স্লাইডে যাব? ইয়েস স্যার। ওকে, এই স্লাইডে একটা জিনিস খেয়াল করেন যে এখানে n দিয়ে দুইটা জিনিস কানেক্টেড, দ্যাটস ওয়াই আমরা এখানে মাল্টিপ্লাই করলাম। এই জিনিসগুলোকে আপনারা খুঁজে বের করার চেষ্টা করবেন। এখানে এন্ড এর জায়গায় যদি অর থাকতো তখন কিন্তু আর প্রোডাক্ট রুল ইউজ করতাম না, অর এর ক্ষেত্রে আমরা এখানে সাম রুল ইউজ করতাম। তো অর ইজ ফর সাম রুল এন্ড ইজ ফর প্রোডাক্ট রুল। এইখানে দেখেন এই এক্সাম্পলটা একটু ইন্টারেস্টিং। বলা হয়েছে যে হাউ মেনি ফাংশনস আর দেয়ার ফ্রম সেট এ টু সেট বি। সেট এ থেকে সেট বি তে কত উপায়ে ফাংশন ক্রিয়েট করা যায়?
আমরা জানি একটা ফাংশন যদি ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে ফাংশনের ডোমেইন এবং কোডোমেইন ঠিক করতে হয়। তাহলে ফাংশনটা আমরা এইভাবে ডিফাইন করি, ফাংশন এ টু বি, যেখানে এ হচ্ছে ডোমেইন আর বি হচ্ছে আমাদের কোডোমেইন। তো এখানে এ এবং বি দেওয়া আছে, ডোমেইন এবং কোডোমেইন দেওয়া আছে, তাহলে কত উপায়ে ফাংশনটা ক্রিয়েট করা যায় সেটা বের করতে হবে। তো ফাংশন আসলে যে ডোমেইনের একটা মেম্বারের সাথে কোডোমেইনের একটা মেম্বার কতভাবে কোরিলেট করে সেটাই হচ্ছে একটা ফাংশন। ওকে, সো আমাদেরকে আসলে এখানে বের করতে হবে যে এ ডোমেইনের একটা মেম্বার বি ডোমেইনের একটা মেম্বারের সাথে কতভাবে কোরিলেট করে, কতভাবে কোরিলেট করতে পারে। যেমন এর এই মেম্বারটার সাথে এই মেম্বারের একটা সম্পর্ক থাকতে পারে, অথবা এটার সাথে একটা সম্পর্ক থাকতে পারে, নাও থাকতে পারে, অথবা এটার সাথে একটা সম্পর্ক থাকতে পারে, অথবা এটার সাথে একটা সম্পর্ক থাকতে পারে। তাহলে এই ফার্স্ট মেম্বারের জন্য এর ফার্স্ট মেম্বারের জন্য বি এর কতগুলো সম্পর্ক এখানে পেতে পারি, টোটাল 4টা রিলেশন পেতে পারি। অথবা এর এই মেম্বারটার সাথে বি এর এই মেম্বারটার সম্পর্ক থাকতে পারে বা কোরিলেট করতে পারে, এটার সাথে কোরিলেট করতে পারে, এটার সাথে কোরিলেট করতে পারে, এটার সাথেও কোরিলেট করতে পারে। তাহলে আরো কয়টা উপায় পাওয়া গেল? আরো 4টা উপায় পাওয়া গেল। অথবা এর এই মেম্বারটার সাথে কোরিলেট করতে পারে, এটার সাথে কোরিলেট করতে পারে, এটার সাথে করতে পারে, বা এটার সাথে কোরিলেট করতে পারে। তাহলে আরো 4টা উপায়ে কোরিলেট করতে পারে। তাহলে যত উপায়ে এর মেম্বারগুলা বি এর মেম্বারের সাথে কোরিলেট করতে পারে সেটা হচ্ছে নাম্বার অফ ফাংশনস। সো এখানে এটা হবে 12। ঠিক আছে? আচ্ছা, না এইটা এটার উপর, আচ্ছা এইগুলো আসলে অর দিয়ে কানেক্ট হবে, তো এন দিয়ে কানেক্টেড হবে। দেখেন এটার এই মেম্বারটা এটার সাথে কানেক্ট হতে পারে, অথবা এটার সাথে কানেক্ট হতে পারে, অথবা এটার সাথে, অথবা এটার সাথে। তাহলে এইখানে টোটাল 4টা, এগুলো হচ্ছে 1টা উপায়, 2টা উপায়, 3টা উপায়, 4টা উপায়। অর করলাম এই জন্য সাম করতেছি। কিন্তু এটার সাথে যখন এটা নিয়ে আসবো, এটার মেম্বারের সাথে তো এটা কোরিলেট করতে হবে। তাহলে এইটা কত উপায় কোরিলেট করে, এন্ড এটা কত উপায় কোরিলেট করে, এন্ড এটা কত উপায় কোরিলেট করে, সেগুলো আমাদের বের করতে হচ্ছে। এগুলো আসলে এন্ড দিয়ে কানেক্টেড, দ্যাটস ওয়াই এগুলো মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা আসলে 12 হবে না, এটা আসলে হবে হচ্ছে 1664। ওকে, অথবা এটাকে আমরা এইভাবে বলতে পারি যে এখানে দেখেন এটা কত আসছে, 4⁻3, যেখানে 4 এই নাম্বারটা আসছে হচ্ছে এখানে বি এর মধ্যে 4টা মেম্বার, আর 3 এই জিনিসটা আসছে হচ্ছে এখানে এ এর মধ্যে 3টা মেম্বার। এটাকে আমরা এইভাবে বলতে পারি বি এর মেম্বার সংখ্যার সাথে এটাকে পাওয়ার করে দেব এ এর মেম্বার দিয়ে, তাহলে নাম্বার অফ ফাংশনস পাওয়া যাবে। তাহলে আমরা একটা ফর্মুলা হিসেবে এটা লিখে দিতে পারি যে এখানে নাম্বার অফ ফাংশনস হবে, স্যার বুঝি নাই, আর একবার বুঝিয়ে দিবেন। আচ্ছা কোন পার্টটা থেকে, যে মাল্টিপ্লিকেশনের পার্টটা থেকে? হ্যাঁ, পাওয়ার কেন হলো? আমরা তো সিম্পলি গুণ করে দিতাম 4 × 3। 4 × 3 তো 12 হয়, কিন্তু 4 × 3 হবে না। এখানে দেখেন 4টা 4 মাল্টিপ্লাই করা আছে, 4 × 4 × 4, তার মানে 4 কিউব। আচ্ছা আমি আরেকবার একদম শুরু থেকেই বলি। দেখেন আমাদেরকে বের করতে বলছে যে হাউ মেনি ফাংশনস আর দেয়ার ফ্রম সেট এ টু সেট বি। তাহলে সেট এ থেকে সেট বি কতগুলো ফাংশন তৈরি করা যায়, এটা বের করার উপায় হচ্ছে এরকম যে এ সেটটা হবে হচ্ছে ডোমেন, বি সেটটা হবে কোডোমেন, এবং ফাংশনটাকে আমরা ডিফাইন করি এভাবে, ডোমেন থেকে কোডোমেনে কতভাবে রিলেশন ক্রিয়েট করা যায়। রিলেশনটা ক্রিয়েট করার সময় আমরা খেয়াল করবো যে এখানে এর যে ফার্স্ট মেম্বারটা আছে এটা বি এর সাথে কত উপায়ে রিলেশন করতে পারে, এবং সেকেন্ড মেম্বারটা কত উপায় করতে পারে, এবং থার্ড মেম্বারটা কত উপায় করতে পারে। তাহলে এন দিয়ে যেহেতু কানেক্ট করলাম, এগুলো হচ্ছে এন দিয়ে কানেক্টেড। ঠিক আছে, তাহলে এন দিয়ে যেহেতু কানেক্টেড তাহলে উপায় সংখ্যাগুলো হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে দেখি এই যে ফার্স্ট মেম্বারটা বি এর কতগুলো সাথে রিলেশন করতে পারে, দেখেন এটার সাথে হইতে পারে, অথবা এটার সাথে হইতে পারে, এটার সাথে হইতে পারে, বা এটার সাথে হইতে পারে। তাহলে এই যে অথবা দিয়ে কানেক্ট করলাম, দ্যাটস ওয়াই এ বি এর সাথে কত উপায় কোরিলেট করতে পারে সেটা নাম্বার অফ ওয়েজ হচ্ছে 1 2 3 4। এরপরে বের করতে হবে যে
এই 2টা b এর সাথে কত উপায়ে কোরিলেট করতে পারে? সিমিলারলি 4 উপায়ে কোরিলেট করতে পারে। এই থার্ড নাম্বারটাও b এর সাথে 4টা উপায়ে কোরিলেট করতে পারে। তাহলে a কত উপায়ে কোরিলেট করতে পারে এবং b কত উপায়ে কোরিলেট করতে পারে এবং c কত উপায়ে কোরিলেট করতে পারে, সবগুলো একসাথে কোরিলেট করেই আমরা নাম্বার অফ ফাংশন বের করব। দ্যাট ইজ ওয়াই এখানে আমরা মাল্টিপ্লাই করছি। ওকে, সো টোটাল নাম্বার অফ ওয়াইজ হবে 4 টাইমস 4 টাইমস 4, বা এটাকে আমরা হচ্ছে 4 কিউব বলতে পারি, 4 টু দি পাওয়ার 3। যেখানে এই 4 আসছে কোত্থেকে? এই যে b এর নাম্বার অফ এলিমেন্ট থেকে, 1 2 3 4 চারটা নাম্বার আছে এখানে। তাহলে এখানে আলটিমেটলি আমরা করতেছি b, আর পাওয়ার এই যে 3 নাম্বারটা কোত্থেকে আসে? দেখেন এর মধ্যে 3টা মেম্বার আছে, এই জন্য টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্ট ইন a। তো এটা অ্যাকচুয়ালি 4 কিউব আসতেছে বা 64 আসবে। দ্যাটস ইট। এখনো বুঝতে পারি নাই এরকম কেউ আছেন? বলেন। আর এই প্রবলেমটা যদি আমরা সাম রুলে করতে চাইতাম তাহলে স্যার কি করতে হতো? সাম রুলে যদি প্রবলেম করতে চাইতাম, স্টেটমেন্টটা শুধুমাত্র সাম রুল হবে না, এখানে তো আসলে প্রোডাক্ট রুল এবং সাম রুল দুটো একসাথে নিয়ে আসতে হবে। সাম রুল যদি করতে, শুধু সাম রুল যদি ইউজ করতে চাইতাম, হ্যাঁ, তাহলে এখানে অনেক কিছু যোগ করতে হতো, ঠিক আছে? যেটা আমরা সাম রুল এবং প্রোডাক্ট রুল একসাথে এখানে অ্যাপ্লাই করছি। আচ্ছা, এখানে দেখেন আরেকটা জিনিস বলা আছে যে হাউ মেনি বুলিয়ান্স ফাংশন, হাউ মেনি বুলিয়ান্স ফাংশন অন n ভেরিয়েবলস, এটা বের করতে বলছে, যেটা টু দি পাওয়ার n হয়। এটা কিভাবে টু দি পাওয়ার n হয় সেটা আমরা একটু বের করার চেষ্টা করি। দেখেন কোশ্চেনটা হচ্ছে হাউ মেনি বুলিয়ান্স ফাংশন অন n ভেরিয়েবলস। সো ধরেন একটা বুলিয়ান ফাংশন চিন্তা করি। বুলিয়ান ফাংশন বুঝেন তো? বুলিয়ান ফাংশনের মধ্যে ভেরিয়েবলের দুইটা ভ্যালু হতে পারে 0 এবং 1, এবং আউটকামেরও দুইটা ভ্যালু হতে পারে 0 এবং 1। বুলিয়ান ফাংশনে বুলিয়ান ভ্যালুর উপর কাজ করবে, 0 এবং 1 এর উপর। তাহলে আমরা যদি একটা বুলিয়ান ফাংশন চিন্তা করি, f of a equals a bar, এটা হচ্ছে একটা বুলিয়ান ফাংশন ফর এক্সাম্পল, যেখানে এর ভ্যালু কি হতে পারে? 0 আর 1 হতে পারে। আর এদিকে এবারের ভ্যালু আসলে কত হবে? এর ভ্যালু যদি 0 হয় এবারের ভ্যালু হবে আসলে 1, এর ভ্যালু যদি 1 হয় এবারের ভ্যালু হবে 0। এটা হচ্ছে কাইন্ড অফ একটা বুলিয়ান ফাংশন। বাট আমাদেরকে বের করতে হবে যে হাউ মেনি বুলিয়ান ফাংশনস অন n ভেরিয়েবলস, n সংখ্যক ভেরিয়েবল যদি থাকে তাহলে বুলিয়ান ফাংশন কত ধরনের হতে পারে। এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এখানে আমরা আমাদের ভেরিয়েবল কয়টা আছে? একটাই ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবলটা হচ্ছে a। আর a ভেরিয়েবল যদি হয় তাহলে বুলিয়ান ফাংশন কত ধরনের হতে পারে? এটা a বার হইতে পারে অথবা a হইতে পারে, এই দুইটাই তো হইতে পারে, তাই না? তাহলে বুলিয়ান ফাংশন আসলে অথবা আর কি কি হইতে পারে দেখি আমরা কত ভাবে আসলে এই বুলিয়ান ফাংশনটা ক্রিয়েট করতে পারি। আমাদের যদি একটাই ভেরিয়েবল হয় a, তাহলে ফাংশন আমাদের কি হইতে পারে? এর ভ্যালু যদি 0 হয় সেই ক্ষেত্রে ফাংশনের আউটকাম হতে পারে 0 অথবা 1। এর ভ্যালু যদি 1 হয় তাহলে ফাংশনের আউটকাম এই ক্ষেত্রে 0 অথবা 1 হতে পারে। তাহলে দেখেন ফাংশনের আউটকাম টোটাল কত ধরনের হতে পারে? টোটাল 4টা আউটকাম হতে পারে। তাহলে টোটাল ফাংশন আসলে 4 ধরনের হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা n এর ভ্যালু আমরা 1 চিন্তা করি, n সংখ্যক ভেরিয়েবল বলতেছি তো, তাহলে এখানে কয়টা ভেরিয়েবল আছে? একটা ভেরিয়েবল আছে, n এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এই যে টু টু দি পাওয়ার n, তাহলে এখানে টু দি পাওয়ার 1 বলতে পারি বা এটাকে 4 বলতে পারি। তো 4 ধরনের ফাংশন হতে পারে এখানে। নাও যদি আমরা n এর ভ্যালু 1 না ধরে 2 ধরতাম, তার মানে দুইটা ভেরিয়েবল যদি হইতো, সেই ক্ষেত্রে আমাদের এখানে ভেরিয়েবল ফাংশনের ভেরিয়েবল হয়তো দুইটা, n এর ভ্যালু 2 ধরতেছি, ভেরিয়েবল হচ্ছে a এবং b। এবং b এর ভ্যালু আবার কত ধরনের হতে পারে? 0 0 হতে পারে, 0 1 হতে পারে, 1 0 হতে পারে, 1 1 হতে পারে।
এবং ফাংশনের ভ্যালু আবার কত ধরনের হতে পারে, এই 0 0 এর জন্য 0 এবং 1 এটা হতে পারে, 1 0 এর জন্য 0 এবং 1 এটা হতে পারে, সরি 0 1 এর জন্য 1 0 এর জন্য अगेन 0 1 হতে পারে, 1 1 এর জন্য अगेन এটা হতে পারে, রাইট? তাহলে এখানে দেখেন এই প্রত্যেকটা কম্বিনেশনের জন্য এখানে দুই ধরনের হতে পারে ফাংশন। তাহলে এখানে কম্বিনেশন টোটাল কতগুলো আছে, 2 স্কয়ার কম্বিনেশন, টোটাল 4টা কম্বিনেশন, এবং প্রত্যেকটার জন্য এখানে ফাংশনস আবার দুইটা হইতে পারে প্রত্যেকটা কম্বিনেশনের জন্য। সো এখানে টোটাল নাম্বার অফ ফাংশন হবে, এই যদি আউটকাম দুইটা হইতে পারে তাহলে দেখেন এখানে আমাদের ডোমেনে কতগুলো ভ্যালু আছে, দুইটা। আর সরি ডোমেন এটা হচ্ছে কোডোমেন, এফটা হচ্ছে আমাদের কোডোমেন, আর এই পাশে এবি হচ্ছে আমাদের ডোমেন। তাহলে ডোমেনের ভ্যালু আছে 2 স্কয়ারটা, আর কোডোমেনের ভ্যালু আছে 2টা। তাহলে এটা হচ্ছে বি এর ভ্যালু, আর এটা হচ্ছে এর ভ্যালু হচ্ছে 2 স্কয়ার। তাহলে আলটিমেটলি এখানে যদি আমরা এই যে এই রুলটা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে ফাংশনস এর ভ্যালু হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 স্কয়ার। এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি, একদম সিম্পলিফাই করি, সেই ক্ষেত্রে n সংখ্যক ভেরিয়েবলের জন্য এ পাশে যদি n সংখ্যক ভেরিয়েবল থাকে, সাপোজ a b c d এরকম সুপার n সংখ্যক ভেরিয়েবল আছে, তাহলে এখানে n সংখ্যক ভেরিয়েবলের জন্য কতগুলো নাম্বার ক্রিয়েট করা যায়, এরকম 0 0 0 0 0 0 1 এভাবে কতগুলো নাম্বার ক্রিয়েট করা যাবে, 2 টু দি পাওয়ার n সংখ্যক। আর এদিকে কোডোমেনে অলওয়েজ প্রত্যেকটা ভ্যালুর জন্য এখানে 0 এবং 1 হতে পারে, তাহলে কোডোমেনের ক্ষেত্রে অলওয়েজ ভ্যালুটা হচ্ছে 2, আর ডোমেনের ক্ষেত্রে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। সো সেক্ষেত্রে নাম্বার অফ ফাংশনটা হচ্ছে b টু দি পাওয়ার a, অথবা এটাকে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার n। দ্যাটস ইট। এটাই এই জায়গাটাতে লেখা আছে। আমরা পরের এক্সাম্পলটাতে যদি যাই, এই এক্সাম্পলটাতে দেখেন কি বলা হয়েছে, হাউ মেনি ওয়ান টু ওয়ান ফাংশনস আর দেয়ার ফ্রম সেট এ টু সেট বি। ওয়ান টু ওয়ান ফাংশন বুঝেন, এ এর একটা মেম্বার বি এর একটা মেম্বারের সাথে কোরিলেট করতে পারবে, মাল্টিপল মেম্বারের সাথে কোরিলেট করতে পারবে না। তো এর এটার সাথে বি এর এরকম একটা সম্পর্ক হতে পারে, এর এটার সাথে ফর এক্সাম্পল এটার একটা সম্পর্ক হতে পারে, এটার সাথে এটা একটা সম্পর্ক হতে পারে, এটা বাদ করে থাকবে। ওকে, এটা হচ্ছে কাইন্ড অফ ওয়ান টু ওয়ান ফাংশন। তাহলে কতগুলো ওয়ান টু ওয়ান ফাংশন ক্রিয়েট করা যেতে পারে, তাহলে এটা আমরা কিভাবে ক্রিয়েট করবো, তো আমরা এখানে বের করবো যে এর যে তিনটা মেম্বার, এর তিনটা মেম্বার হচ্ছে মেম্বার 1, মেম্বার 2 আর মেম্বার 3। এই প্রত্যেকটা মেম্বারের জন্য কতগুলো উপায় আছে, যতগুলো উপায় সে বি এর সাথে কোরিলেট করতে পারে। তাহলে এর যে ফার্স্ট মেম্বারটা, এটা বি এর সাথে কত উপায়ে কোরিলেট করতে পারে, এর জন্য আসলে 4টা অপশন আছে, ইদার এটার সাথে কোরিলেট করবে, অথবা এটার সাথে কোরিলেট করবে, অথবা এটার সাথে, অথবা এটার সাথে। তাহলে তার কাছে অপশন আছে হচ্ছে 4টা উপায়ে সে কোরিলেট করতে পারে। কিন্তু যখনই সে একটা মেম্বারের সাথে কোরিলেট করে ফেলবে, এই মেম্বারটা কিন্তু এর অন্য কোনো মেম্বারের সাথে কোরিলেট করতে পারবে না। তার মানে এর সেকেন্ড অপশনটাতে যদি যাই, তাহলে এর জন্য আসলে এখন অপশন খোলা আছে কতগুলা, এর জন্য কিন্তু 3টা অপশন খোলা আছে, আরেকটা অপশন কিন্তু ফার্স্ট মেম্বারটা নিয়ে নিয়েছে। তাহলে সেকেন্ড মেম্বারের জন্য তার অপশন আছে হচ্ছে 3টা। সিমিলারলি থার্ড মেম্বারে যদি যাই, তার জন্য অপশনস আছে অনলি 2টা। তাহলে এ মেম্বার 1 কোরিলেট করবে, এবং মেম্বার 2 কোরিলেট করবে, এবং মেম্বার 3 কোরিলেট করবে। 3টাকে যদি কোরিলেট করাতে পারে তাহলে একটা ফাংশন পাবো, দ্যাট ইজ ওয়াই এটাকে মাল্টিপ্লাই করে দেব। তাহলে টোটাল নাম্বার অফ ওয়েস হবে 4 টাইমস 3 টাইমস 2, সো 3 4 12 24। তাহলে এতগুলা ওয়ান টু ওয়ান ফাংশন ক্রিয়েট করা পসিবল। এটা বুঝতে পারলাম? Yes, sir. ইয়েস স্যার। ওকে, গুড। স্যার এটা কি পারমুটেশনের মতো 4p3? হ্যাঁ, 4p3 এর মতো বলতে পারেন এটা। আলটিমেটলি একটু পরে আমরা পারমুটেশনে যাব, এই যে পারমুটেশন এখানে চলে আসছে।
তো এখানে আসলে যে কাজটা করা হচ্ছে যে নেটটা স্যার একটু ইয়ে হয়ে গেছিল স্যার, এটা আরেকবার যদি একটু বলতেছি। আচ্ছা আরেকবার বলতেছি, ওয়ান টু ওয়ান ফাংশন বের করা, এটার মানে আসলে এ এর একটা এলিমেন্ট বি এর জাস্ট একটা এলিমেন্টের করে একটা এলিমেন্টের সাথে কোরিলেট করতে পারবে। ওকে, এর একটা এলিমেন্ট বি একটা এলিমেন্টের সাথে কোরিলেট করতে পারবে, তাহলে আমাদেরকে এর সবগুলো এলিমেন্টকে কোরিলেট করাইতে হবে। তাহলে এর জন্য এই যে ফার্স্ট যে মেম্বারটা, এর জন্য কোরিলেট করার উপায় সংখ্যা কত? এ এটার সাথে কোরিলেট করতে পারে, অথবা এটার সাথে, অথবা এটার সাথে, অথবা এটার সাথে। তার জন্য অপশন খোলা আছে 4টা। এই মেম্বারটার জন্য অপশন তখন খোলা থাকবে কটা? এখানে একটা যদি চুজ করে ফেলি, তার মানে তো এর জন্য আসলে অপশন একটা কম পাবো, তার মানে এর জন্য অপশন পাবো হচ্ছে 3টা, আর এর জন্য অপশন পাবো আসলে 2টা। তাহলে সবগুলাকে যদি আমাদেরকে কোরিলেট করাতে হবে, যেহেতু আমরা ফাংশন ক্রিয়েট করতে চাই, তাহলে টোটাল কত উপায় কোরিলেট করাতে পারি? 4 টাইমস 3 টাইমস 2 বা 24। আচ্ছা, এখানে দেখেন আলটিমেটলি আসলে ওয়ান টু ওয়ান ফাংশন ক্রিয়েট করার সময় আমরা কি করতেছি, এখানে বি এর মধ্যে 4টা মেম্বার আছে, এই 4টা মেম্বার থেকে 3টা মেম্বার খুঁজে বের করবো, যে 3টা মেম্বার এর 3টা মেম্বারের সাথে কোরিলেট করবে। তো আলটিমেটলি এই 4টা মেম্বার থেকে 3টা মেম্বার খুঁজে বের করে আনতে হবে। তাহলে এটা কত উপায় আনতে পারি? 4p3, এতগুলো উপায় আনতে পারি। এখানে 4c3 কেন করতেছি না, কেউ একজন বলতে পারবেন? কি হচ্ছে কম্বিনেশন বের করা, পি হচ্ছে পারমুটেশন বের করা। কেউ একজন বলেন যে এখানে 4p3 কেন হবে, 4c3 কেন হবে না? এইখানে হচ্ছে মানে অর্ডারটা ফ্যাক্ট করতেছে। আচ্ছা, এখানে অর্ডারটা ফ্যাক্ট করতেছে, ফ্যাক্ট করতেছে না নাকি? অ্যাকচুয়ালি দেখেন এর এটার সাথে পারমুটেশনে কি করতে পারি, যে যে কোনো অর্ডারে আমরা সাজাতে পারি। ওকে, মানে এখানে অর্ডার ফ্যাক্ট করবে, অবশ্যই ফ্যাক্ট করবে, কিন্তু অর্ডার মানে কম্বিনেশনে আসলে অর্ডার ফ্যাক্ট করে না, জাস্ট চুজ করব, কত উপায় চুজ করতে পারি। আর পারমুটেশন হচ্ছে চুজ করব প্লাস অর্ডারিং ও করব, অর্ডারটা ম্যাটার করবে। সো এখানে আসলে দেখেন মানে পারমুটেশনে সাজানোর সুযোগ থাকে, এবং এখানেও সাজানোর সুযোগ আছে। যেমন এর সাথে এর এই মেম্বারটার সাথে এই মেম্বারটা আপনি কোরিলেট করাইতে পারেন, অথবা আপনি চাইলে এর এই মেম্বারটার সাথে এই মেম্বারটাও কোরিলেট করাইতে পারেন। বুঝতে পারছেন? তার মানে এখানে অর্ডারটা যদি আপনি চেঞ্জ করে দেন, তাহলে ডিফারেন্ট ধরনের ফাংশন ক্রিয়েট হবে। তাহলে এখানে একটা সাজানোর সুযোগ আছে, এই জন্যই পারমুটেশনটা ইউজ করতেছি, কম্বিনেশন না। এবং এই পারমুটেশনটা ইউজ করে দেখেন আপনি কি পাবেন। 4p3 যদি আপনি এক্সপ্লেন করেন, 4p3 এরকম যদি হয়, তাহলে এটা হবে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 - 3 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল আসলে 24, 4 - 3 মানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1, তার মানে এখানে 24 পাবেন। আর 4c3 যদি করেন, তাহলে এটা হবে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 - 3 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা আসবে হচ্ছে 24, উপরে নিচে 1 টাইমস, এটা হচ্ছে 6, তার মানে এটা আসবে আসলে 4। এই 4টা আসলে কি, যে 4টা এলিমেন্ট থেকে 3টা এলিমেন্ট কত উপায় আমরা চুজ করতে পারি। হ্যাঁ, কিন্তু চুজ করার পরে যদি আমরা অর্ডারিং করতে চাই, সেক্ষেত্রে এটা আসলে পারমুটেশন হবে। এবং এখানে আসলে পারমুটেশনটাই থাকতেছে, কম্বিনেশন না। আচ্ছা, পরের এক্সাম্পলটা দেখি। আচ্ছা, আগের এক্সাম্পলটা নিয়ে কারো কোনো কোয়েরি আছে? যে কোয়েরি থাকে আজ করতে পারেন, এটা শেষ করেই যাই। এখানে একটা কোশ্চেন আছে, হোয়াট ইফ a = 4? এর যদি 4 হয়, মানে এর যদি 4টা মেম্বার থাকে, রাইট? ইয়েস স্যার। এর যদি 4টা মেম্বার থাকে, তাহলে কি হবে? তাহলে দেখেন 4টা মেম্বারের জন্য বি থেকে অপশন খুঁজে বের করতে হবে। তাহলে দেখেন প্রথমটার জন্য আমরা কত উপায় বের করতে পারি? 4। দ্বিতীয়টার জন্য কতগুলো অপশন খোলা থাকবে? 3। তৃতীয়টার জন্য অপশন খোলা থাকবে কত? 2। ফোর্থ নাম্বারটার জন্য অপশন খোলা থাকবে হচ্ছে 1। এই সবগুলোকে মাল্টিপ্লাই করে দিব। বি এর কোনো একটা ভ্যালু যদি কম হয়, তাহলে সেটা কি ফাংশনই হবে না? আচ্ছা, ইয়েস, বি এর মধ্যে যদি কোনো একটা ইয়ে কম হয়, এলিমেন্ট কম হয়, সেই ক্ষেত্রে এটা ওয়ান টু ওয়ান ফাংশনই হবে না। ওয়ান টু ওয়ান ফাংশন হইতে হলে অবশ্যই এর মেম্বার সংখ্যা লেস দেন অর ইকুয়াল বি এর মেম্বার সংখ্যা হইতে হবে।
এটা হচ্ছে 1-to-1 ফাংশন ক্রিয়েট করার হচ্ছে একটা রুল। ওকে, যদি এর মেম্বার সংখ্যা বি এর চেয়ে বেশি হয়ে যায় সেক্ষেত্রে 1-to-1 ফাংশনই তৈরি হবে না। ফাংশন তৈরি করতে হলে কি করতে হয় দেখেন, এই ডোমেইনের প্রত্যেকটা মেম্বারের জন্য রেঞ্জের একটা ভ্যালু সেট করতে হবে, অথবা ডোমেইনের প্রত্যেকটা মেম্বারের জন্য মানে ফাংশনটা ডিফাইন্ড হতে হবে। কারণ ফাংশনটাকে ডিফাইন করার জন্য তো রেঞ্জের একটা ভ্যালু লাগবে, রাইট? কারণ রেঞ্জে যদি কোনো ভ্যালু না থাকে তাহলে তো ফাংশনটা ডিফাইন্ডই হবে না, তো এটা 1-to-1 ফাংশনই হবে না তখন। ওকে, ইয়েস আর কার কোনো কোয়েরি? আমরা পরেরটাতে যাই। এখানে এই যে এই লাইনটাতে কয়েকটা সিম্পল জিনিস বলা হয়েছে, এগুলো আপনারা পড়লে বুঝবেন, আমি এক্সপ্লেন করতে চাচ্ছি না। তারপরে এক্সাম্পলটা দেখি। এখানে বলা আছে যে how many strings of 4 decimal digits do not contain the same digit twice? মানে হচ্ছে একটা স্ট্রিং যেখানে 4টা ডেসিমাল ডিজিট থাকবে বা 4টা পয়েন্ট থাকবে, 4টা স্লট থাকবে। একটা স্ট্রিং, এটা 4টা স্লট থাকবে, do not contain the same digit twice, তার মানে একই ডিজিট দুইবার থাকবে না। ঠিক আছে, তাহলে এটা কত ভাবে এই স্ট্রিংটা তৈরি করতে পারি? সাপোজ 4 3 2 1, এটা যদি একটা স্ট্রিং বলি, দেখেন এখানে সেম ডিজিট দুইবার নাই, তাইলে এটা এখানে এগ্রি করতেছে। কিন্তু এটা যদি এরকম হয় 4 3 4 1, দেখেন সেম ডিজিট দুইবার এখানে অপার করতেছে, তো এইটা এইখানে এটার মেম্বার হবে না। তো এটা আসলে আমরা কাউন্ট করব না, এটা কাউন্ট করব। কত উপায় হতে পারে? 10 কি 4, 10 গুণ 9 গুণ 8 গুণ 7। রাইট। আমরা যদি এই ফরম্যাটে যে আমরা ফার্স্ট যে স্লট এটা কত উপায় ফিল আপ করতে পারি, এখানে 0 থেকে 9 পর্যন্ত সবগুলা ডিজিটই বসাতে পারি, রাইট? তাহলে এটা আমরা 10টা উপায়ে ফিল আপ করতে পারি। এখন এখানে যখন একটা ডিজিট বসাইবো, 10টা ডিজিটের যে কোনো একটা ডিজিট যদি বসাই ফেলে, সাপোজ এখানে 5 বসাইলাম, পরের জায়গাতে এখানে 5 বসানো যাবে না, তাহলে এর জন্য এই স্লটটা ফিল আপ করার জন্য অপশনস আমাদের কতগুলো থাকবে? একটা অপশন কম থাকবে, এটা 9টা থাকবে। তারপরে 8টা তাহলে এখানে যদি 2টা বসাই ফেলে, সাপোজ এখানে 6 বসাই ফেললাম, তাহলে এই দুইটা পরবর্তীতে ইউজ করা যাবে না। তাহলে এই স্লটটা ফিল আপ করার জন্য আমাদের অপশনস থাকবে 8টা, এই স্লটটা ফিল আপ করার জন্য অপশনস থাকবে 7টা। তাহলে সবগুলো আমাদের ফিল আপ করতে হবে, তাহলে এটাও ফিল আপ করতে হবে, এন্ড এটাও ফিল আপ করতে হবে, এন্ড এটা ফিল আপ করতে হবে, এন্ড এটা দিয়ে ফিল আপ করতে হবে। যেহেতু এন্ড দিয়ে সবগুলা ক্লজ কানেক্টেড করছি, সুতরাং এটা মাল্টিপ্লাইড হবে। তাহলে এটা হচ্ছে নাম্বার অফ ওয়েস হবে। ঠিক আছে, এটাই आंसर হচ্ছে 5040। পরের একটা কোশ্চেন এখানে জুড়ে দিছে। পরের কোশ্চেনটাতে বলতেছে যে হাউ মেনি স্ট্রিংস অফ 4 ডেসিমাল ডিজিটস end with an even digit? কোশ্চেনটা একটু ডিফারেন্ট। হাউ মেনি স্ট্রিংস অফ 4 ডেসিমাল ডিজিটস end with an even digit, তার মানে अगेन আমাদের 4টা স্লট ফিল আপ করতে হবে। ফার্স্ট স্লটটা আমরা কত উপায়ে ফিল আপ করতে পারি? 10টা উপায়ে ফিল আপ করতে পারি, যে কোনো ডিজিট বসাতে পারি। সেকেন্ডটা কত উপায়ে ফিল আপ করতে পারি? এখানে কিন্তু যে ডু নট কন্টেইন দ্য সেম ডিজিট টুয়াইস এটা বলে নাই, সো সেকেন্ডটাও আমরা 10টা উপায়ে ফিল আপ করতে পারি। এটা 10টা উপায়ে ফিল আপ করতে পারি। এবং লাস্ট ডিজিটটা কত উপায়ে ফিল আপ করতে পারবো? 5টা, কারণ এখানে ইভেন ডিজিট বসাইতে হবে, সেটা হবে 5। সো এগুলো আমরা মাল্টিপ্লাই করে দেব। আচ্ছা স্যার, যদি আমাদেরকে আর কি 2 এ যদি আর কি এটা না বলে আগেরটার মধ্যে বলতো যে রিপিট হবে না, এবং তখন আমরা ওই যে 10 9 8 লাস্টে 5 এরকম লিখবো। হ্যাঁ, এরকম লিখবো, কিন্তু এটা আসলে এতটা ইজি হবে না, একটু কমপ্লিকেটেড হবে। কেস আলাদা আলাদা করে নিতে হবে। হ্যাঁ, তখন আসলে যে ধরেন এখানে 10 9 8 এখানে 5 দিবেন, জিনিসটা এতটা ইজি না। কারণ দেখেন এখানে 5 যেটা দিতে পারবেন, 5 কখন দিবেন? এখানে ইভেন ডিজিটের জন্য। ইভেন ডিজিট হচ্ছে 0 2 4 8, আচ্ছা মাঝখানে 6 বাদ দিয়ে পড়েছে, 6 8। এখন এই কয়টা যদি এখানে বসে যায় কোন একটা, তখন
তখনও এখানে 9টা। তখন কিন্তু এখানে একটু কমে যাবে। এনিওয়ে এই এক্সাম্পলটা আপনারা নিজেরা চিন্তা করেন, এটা আমি সলভ করে দেবেন, এটা আপনারা সলভ করবেন। হ্যাঁ, এটা এক্সামেও থাকতে পারে, আপনাদের কোশ্চেনই ফাঁস করে দিলাম। ওকে, আচ্ছা এখানে দেখেন প্রোডাক্ট রুলের সেট থিওরির ভার্সন দেওয়া আছে। সেট থিওরির ভার্সনটা হচ্ছে এরকম, if A is the set of ways to do task 1 and B is the set of ways to do task 2, and if A and B are disjoint, then the ways to do both task 1 and task 2 can be represented as A multiplied by B, এবং A multiplied by B কিভাবে হয়, A এর মেম্বার আর B এর মেম্বার এগুলো যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে হচ্ছে A multiplied B এর মেম্বার সংখ্যা পাওয়া যাবে। সো সেটের মাল্টিপ্লিকেশন তো আপনারা করেছেন, আমরা এটাতে যাচ্ছি না আপাতত, যদি দরকার হয় কোনো এক্সাম্পলে তখন আমরা যাব। ওকে, এখন আমরা একটু কমপ্লেক্স কাউন্টিং প্রবলেমে যাব। এর আগে আমাদের একটা ক্লাস মোটামুটি শেষ, একটা ব্রেকে যাই আমরা। আমরা 10 মিনিটের একটা ব্রেকে যাই, 12:56 বাজে, আমরা 1:05 থেকে আবার শুরু করব। আমরা 1:05 থেকে আবার শুরু করব, এর মধ্যে আমাদের 10 মিনিটের একটা ব্রেক থাকবে। ওকে, ওকে এভরিওয়ান, আমরা শুরু করি। এখানে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সাম রুল এবং প্রোডাক্ট রুলকে কিভাবে কম্বাইন করা যায়। তো একটা এক্সাম্পল দেখলে এটা বুঝতে পারবো। যদি আমরা অলরেডি একটা প্রবলেমে সাম রুল এবং প্রোডাক্ট রুলকে কম্বাইন করেছি, আমরা এখানে এই জিনিসটা আরেকটু ভালো করে দেখব। আমরা ফার্স্টে যে প্রবলেমটা দেখেছিলাম যে if a password is 6, 7 or 8 character long, a character is an uppercase letter or a digit, and the password is required to include at least one digit, then how many password can be there? Okay, so এটা আমরা কিভাবে করতে পারি, দেখেন আমাদের টোটাল পাসওয়ার্ড বের করতে হবে, এবং পাসওয়ার্ডটা আবার 6 ডিজিট হতে পারে, 7 ডিজিটের হতে পারে, অথবা 8 ডিজিটের হতে পারে। এখন সবগুলা অড দিয়ে কানেক্টেড, ক্লজগুলা যেহেতু অড দিয়ে কানেক্টেড, তো আমরা যেটা করতে পারি যে সবগুলাকে অ্যাড করতে পারি। 6 ডিজিটের যতগুলো পাসওয়ার্ড আছে সেটা হচ্ছে নাম্বার অফ পাসওয়ার্ড উইথ 6 ডিজিটস, এটা আমরা p6 দিয়ে যদি রিপ্রেজেন্ট করি, নাম্বার অফ পাসওয়ার্ড দ্যাট ক্যান বি ফর্ম উইথ 7 ডিজিটস, এটাকে যদি আমরা p7 দিয়ে এক্সপ্রেস করি, এবং 8 ক্যারেক্টার লং যদি বলি তাহলে এটাকে যদি p8 দিয়ে এক্সপ্রেস করি, তাহলে টোটাল পাসওয়ার্ড হবে এই সবগুলার সামেশন। এখানে দেখেন একটা সাম রুল অ্যাপ্লাই করে ফেলছি অলরেডি। ওকে, এখন p6 p7 p8 এগুলা কি হবে, এগুলো আমাদেরকে বের করতে হবে। নাও এখানে একটা জিনিস খেয়াল করেন, দেখেন p6 এটা যদি আমরা বের করতে চাই, p6 হচ্ছে 6 ক্যারেক্টার লেন্থের একটা পাসওয়ার্ড, যেখানে অবশ্যই একটা ডিজিট থাকতে হবে। কারণ শুরুতে ধরে নেই যে ডিজিট, এবং এখন দেখেন অ্যাটলিস্ট একটা ডিজিট থাকবে বলছে, হ্যাঁ, তার মানে যদি আমরা এরকম ধরি যে এখানে আমাদের আপার কেস লেটার কতগুলো আছে 26, আর ডিজিট হতে পারে আরো 10, তাহলে টোটাল 36টা অপশন এই 6 ক্যারেক্টার লেন্থের পাসওয়ার্ডের প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য। 1 2 3 4 5 6
তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে যেহেতু এখানে অ্যাটলিস্ট 1 ডিজিট থাকতে হবে পাসওয়ার্ডের মধ্যে, তাহলে যদি আমরা এরকম করি যে এই 36টা লেটার বা ক্যারেক্টার যেটা আছে এটা দিয়ে যদি আমরা এখানে পাসওয়ার্ড ফর্ম করি, সেখানে আসলে ডিজিট থাকতেও পারে নাও থাকতে পারে। তাহলে যেটা আমাদেরকে বলছে যে অ্যাটলিস্ট একটা ডিজিট থাকতেই হবে, তাহলে আমরা প্রথমে বের করব যে এখানে থাকতেও পারে নাও থাকতে পারে এরকম কতগুলো আছে ডিজিট নাই এরকম পাসওয়ার্ড কতভাবে হতে পারে। তাহলে একটা থেকে আরেকটা যদি বিয়োগ করি তাহলে অ্যাটলিস্ট একটা ক্যারেক্টার আছে, মানে একটা ডিজিট আছে এরকম পাসওয়ার্ড গুলো পেয়ে যাবো। মানে বুঝতে পেরেছি যে আমরা বের করবো এইভাবে P6টা যে 6 ডিজিটের টোটাল কতগুলো পাসওয়ার্ড আছে সেটা আমরা বের করব ডিজিট এবং আপার কেস লেটার দিয়ে টোটাল কতগুলো। এখন এখানে আসলে একটা লেটার থাকতে পারে, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, এরকম যে কোনো কিছুই হতে পারে। মিন্স এখানে যে ডিজিট গুলো আছে সরি স্লট গুলো আছে এই স্লটের মধ্যে ডিজিট এক বা একাধিক ইভেন জিরো থাকতে পারে। কারণ এখান থেকে যদি আমরা ওই সকল পাসওয়ার্ডকে বাদ দিয়ে দেই যেখানে কোনো ডিজিট নাই, তাহলে আমরা কি পাবো? ওই সকল পাসওয়ার্ড পাবো যেখানে এক বা একাধিক ডিজিট আছে। তাহলে সেটা আমরা কিভাবে বের করবো? শুরুতে আমরা বের করি যে আপার কেস লেটার এবং ডিজিট দিয়ে কতগুলা পাসওয়ার্ড টোটাল তৈরি করা যায়। তাহলে কতগুলা পাসওয়ার্ড তৈরি করা যায় যে বের করতে যাই। ফার্স্ট এখানে যে স্লটটা আছে এই স্লটটা টোটাল 36 টা উপায়ে ফিল আপ করা যায়। 36 to the power 6 সেকেন্ড স্লটটা 36 উপায়ে ফিল আপ করা যায়। রাইট, যে আমি পাসওয়ার্ডের মধ্যে দুইটা পি দিতেই পারি অথবা দুইটা জিরো দিতেই পারি। রাইট, এনি অপশনস আমাদের খোলা আছে। দ্যাট ইজ ওয়াই ফার্স্ট স্লটটা যতভাবে ফিল আপ করা যায় সেকেন্ড স্লটটা ঠিক ততভাবেই ফিল আপ করা যায় এবং সবগুলো স্লট একই ভাবে ফিল আপ করা যায়। তাহলে সবগুলো স্লটের জন্য নাম্বার অফ ওয়েস হচ্ছে 36। তাহলে এই 36টা ক্যারেক্টার দিয়ে অথবা লেটার ও ডিজিট দিয়ে টোটাল কতগুলো পাসওয়ার্ড ক্রিয়েট করা যাবে? 36 কয়বার থাকবে? 6 বার থাকবে। তাহলে 36 টু দি পাওয়ার 6। আর আমরা যদি বলি যে এখানে কোনো ডিজিট থাকবে না এরকম পাসওয়ার্ড যদি ক্রিয়েট করতে চাই, ডিজিট থাকবে না তার মানে হচ্ছে আপার কেস লেটার শুধুমাত্র থাকবে, সেই ক্ষেত্রে এগুলো 26 উপায়ে ফিল আপ করা যাবে rather than 36। এইভাবে কত উপায়ে ফিল আপ করা যাবে? 26 টু দি পাওয়ার 6। তাহলে P6 এর ভ্যালু আসবে হচ্ছে 36 টু দি পাওয়ার 6 মাইনাস 26 টু দি পাওয়ার 6। নাও এটা হচ্ছে P6 এর ভ্যালু, মানে 6টা ক্যারেক্টার দিয়ে কতভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করা যায়। এখন 7টা ক্যারেক্টার দিয়ে কতভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করা যায় এটা যদি আমরা বের করতে চাই সেটা কত হবে? এনি আইডিয়া? সিম্পল। দেন 6টা ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ড যদি হয় 36 টু দি পাওয়ার 6, তো 7টা দিয়ে হবে 36 টু দি পাওয়ার 7। তার মানে P7 এটা হবে হচ্ছে 36 টু দি পাওয়ার 7 মাইনাস 26 টু দি পাওয়ার 7। আর যদি কোনো কোয়েরি থাকে বা বুঝতে না পারেন স্যার মাইনাস 26 টু দি পাওয়ার 6 টা কেন হলো স্যার? বুঝছি। আচ্ছা, মাইনাস 26 পাওয়ার 6 কেন হলো? দেখেন আমাদের কোশ্চেনটা আমি আরেকবার বলি। আমাদের এখানে বলছে শর্ত হিসাবে যে if a password is 6, 7, 8 character long, a character is an uppercase letter or digit and the password is required to include at least one digit. Right? So ধরেন আমাদের 6 ক্যারেক্টার লং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেখানে অবশ্যই একটা ডিজিট থাকবে। ওকে, তাহলে এই যে ঘরগুলো আছে ঘরগুলো আমরা কি দিয়ে ফিল আপ করতে পারি? 26টা আপারকেস লেটার এবং 10টা ডিজিট তাহলে টোটাল কতগুলো হলো? 36। এন্ড এই 36টা উপায়ে প্রত্যেকটা ঘর যদি ফিল আপ করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে প্রত্যেকটা ঘরের মধ্যে ডিজিট থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন একটা পাসওয়ার্ড যদি এরকম এটা হয় সে PLX ABC, এটা একটা পাসওয়ার্ড হতে পারে। এখানে দেখেন কোনো ডিজিট নেই, কিন্তু এখানে বলছে যে the password is required to include at least one digit, রাইট? তার মানে এটা কোনো পাসওয়ার্ড হতে পারে না, এখানে at least একটা ডিজিট থাকতে হবে।
তাহলে এরকম কতগুলো উপায় আছে যে এখানে অ্যাটলিস্ট একটা ডিজিট থাকতে হবে। তো ওই উপায়টা বের করার জন্য আমরা একটা ওয়ে বের করছি। আমরা প্রথমে বের করব যে এই যে লেটার এবং আপার কেস লেটার এবং ডিজিট দিয়ে এটা কতভাবে ফিল আপ করতে পারি। ওই সংখ্যাটার মধ্যে কি থাকবে, ডিজিট সহ পাসওয়ার্ড থাকবে, ডিজিট ছাড়াও পাসওয়ার্ড থাকবে, সব ধরনের পাসওয়ার্ড এটা এখানে থাকবে। তারপর আমরা বের করে নিব যে কতগুলো পাসওয়ার্ডে কোনো ডিজিট থাকবে না, রাইট? তাহলে ডিজিট সহ ছাড়া সবগুলো সংখ্যা থেকে যদি ডিজিট থাকবে না এরকম সংখ্যাগুলো বিয়োগ দেই, তাহলে ডিজিট থাকবে এই সংখ্যাগুলো পাওয়া যাবে। এই জন্য আমরা এখানে বিয়োগ করতেছি। এটা হচ্ছে ডিজিট সহ ডিজিট ছাড়া সকল উপায়ে কতগুলো পাসওয়ার্ড তৈরি করা যায়। আর এটা হচ্ছে যে ডিজিট ছাড়া শুধুমাত্র ক্যারেক্টার দিয়ে কত উপায়ে পাসওয়ার্ড ক্রিয়েট করা যায়। যদি এটা বিয়োগ করে দিই তাহলে এখানে পাওয়া যাবে যে সংখ্যাটা, সেটা হবে যে অ্যাটলিস্ট একটা ডিজিট সহ কতগুলো পাসওয়ার্ড তৈরি করা যায়। এটাই হচ্ছে আমাদের P6। মানে স্যার সবগুলাই লেটার এরকম আউটকাম গুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, রাইট। এরকম আউটকাম যদি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে লেটার এবং ডিজিট একসাথে আছে এরকম আউটকাম গুলো পাওয়া যাবে। ওকে, ইয়েস স্যার। সো P6 পাওয়া গেলে P6 ও সিমিলার রুলে পাওয়া যাবে যে 6 এর জায়গায় 7 বসায় দিলে হবে। সেম P8 ও পাওয়া যাবে একইভাবে। P8 হবে হচ্ছে 36 to the power 8 minus 26 to the power 8। এখন আমরা কি করব, এই সবগুলো এই যে এখানে যোগ করে দিলে টোটাল নাম্বার অফ পাসওয়ার্ডস পেয়ে যাব। সবগুলো যদি যোগ করে দেই তাহলে এখানে হবে হচ্ছে 36 to the power 6 minus 26 to the power 6 plus 36 to the power 7 minus 26 to the power 7 plus 36 to the power 8 minus 26 to the power 8। তো সবগুলা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে বিশাল একটা নাম্বার পাবো, যেই নাম্বারটা হচ্ছে অলমোস্ট 2 to the power 6 ট্রিলিয়ন। স্যার আগের লাইনটাই লিখে দিলে হবে না? হ্যাঁ, আগের লাইনটা লিখে দিলেই হবে। বা এটা আমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করতে যাচ্ছি না, বাট এখানে স্লাইডে এটা ক্যালকুলেট করে দেওয়া আছে। স্লাইডে যদি যান, এই যে এখানে দেখেন এই যে নাম্বারটা এখানে আছে, এটা আপনারা ক্যালকুলেটর ইউজ করে বসাই দিলেই হবে। এবং এটার এখান থেকে আমি এটাকে 2.6 ট্রিলিয়ন বলছি। ওকে, আমরা পরের স্লাইডে যদি যাই। আচ্ছা, এই প্রবলেমটা বুঝতে পেরেছি তো? এখানে যদি কেউ বুঝতে না পারে এটা আমি আরেকবার রিপিট করতে পারবো, আপনারা কোনো পয়েন্টে যদি বুঝে না থাকেন। ওকে, আই হোপ সবাই বুঝতে পারছেন। এই প্রবলেমটা দেখি, এটা একটা ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম, বাট কম্পিউটার সায়েন্স এটা খুবই কমন প্রবলেম। এখানে দেখেন বলা হয়েছে এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস এক্সাম্পল। আইপি অ্যাড্রেস তো বুঝেন, যদি না বুঝেন তাও অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। আমরা এই যে জুমে কানেক্টেড হওয়ার জন্য এক একজন এক এক ধরনের ডিভাইস ইউজ করতেছি। আমি একটা ডিভাইসে কথা বলতেছি, আপনারা একটা ডিভাইসে কথা শুনতেছেন। কিভাবে পসিবল? কিভাবে বুঝে আমার ডিভাইসটা আপনার ডিভাইসে আমার কথাটা পাঠাবে? এটা সম্ভব হয় কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে। আমরা একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, দি ইন্টারনেট। এই ইন্টারনেটের কাজে হচ্ছে আমার কথা, আমার স্লাইড, আমার ডেস্কটপ যা দেখাচ্ছে সেই জিনিসগুলো আপনার ডিভাইসে দেখানো। নাও কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে বুঝে যে এটাকে আপনার ডিভাইসে দেখাইতে হবে, অন্য কারো ডিভাইসে দেখাইতে হবে না? কম্পিউটার নেটওয়ার্ক যে কাজটা করে যে প্রত্যেকটা ডিভাইসকে একটা অ্যাড্রেস দিয়ে যুক্ত করে দেয়। প্রত্যেকটা ডিভাইসের একটা ঠিকানা থাকে, যেমন আমার বাসার ঠিকানা আছে, আপনার বাসার ঠিকানা আছে, এরকম প্রত্যেকটা ডিভাইস যেগুলো নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড সবারই একটা ঠিকানা আছে, যেটাকে বলা হয় আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের কাজ হচ্ছে প্রত্যেকটা ডিভাইসকে এক একটা নাম্বার দিয়ে ওইটা ঠিকানা ঠিক করে দেওয়া, এবং সেই ঠিকানাগুলো হয় 32 বিট লং একটা বাইনারি নাম্বার। 32 বিট লং বাইনারি নাম্বার। তাহলে এই 32 বিটকে আবার 4টা অংশে ভাগ করা হয়, প্রত্যেকটা হচ্ছে 8 বিট করে।
এখানে 8 বিট, একটা ডট দিয়ে তারপরে আরো 8 বিট, তারপরে একটা ডট দিয়ে আরো 8 বিট, তারপরে একটা ডট দিয়ে আরো 8 বিট, এরকম 4টা 8 বিট, টোটাল 32 বিটের একটা অ্যাড্রেস থাকবে প্রত্যেকটা ডিভাইসের জন্য। এখন এই 32টা বিটের মধ্যে এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। ওকে, যেমন আপনার বাসার অ্যাড্রেসকে 2 ভাগে ভাগ করা যায়, যে আপনার বাসাটা কোন জেলায় আছে এবং জেলার ভিতরে আপনার ঠিকানা, বা আপনি কোন দেশে আছেন দেশের ভিতরে আপনার ঠিকানা। এইভাবে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লোয়ার পোর্শন, একটা হচ্ছে আপার পোর্শন। এখানেও দুইটা পোর্শনে ভাগ করা হয়। একটাকে বলা হয়, একটা পোর্শনকে বলা হয় নেটওয়ার্ক আইডি, যে আপনি কোন দেশে আছেন ফর এক্সাম্পল, ওইটা হচ্ছে আপনার নেটওয়ার্ক আইডি। আর পরের অংশটা হচ্ছে হোস্ট আইডি, যে ওই দেশের মধ্যে আপনার ঠিকানা কোথায়, বা ওই নেটওয়ার্কের মধ্যে আপনার ঠিকানা কোথায়। তো ইন্টারনেটকে আসলে কতগুলা সাব ইন্টারনেটে ভাগ করা হয়, দি ইন্টারনেটকে কতগুলা সাব ইন্টারনেটে ভাগ করা হয়। তো ওই ইন্টারনেটের মধ্যে প্রত্যেকটা এই যে সাবনেট, এই সাবনেটের অ্যাড্রেসটা হচ্ছে এই নেটওয়ার্ক আইডি, আর এই সাবনেটের ভিতরে প্রত্যেকটা ডিভাইস কোন ঠিকানায় আছে সেটা হচ্ছে হোস্ট আইডি। ওকে, এখন নেটওয়ার্ক আইডি প্রথম 8 বিট না 16 বিট? আচ্ছা, এটাই আসতেছি। নেটওয়ার্ক আইডিটা 8 বিট হবে না 16 বিট হবে না 24 বিট হবে, সেটার উপর ভিত্তি করে এই অ্যাড্রেসিং সিস্টেমটাকে 3টা ক্লাসে ভাগ করা হয়। ওকে, 3টা ক্লাসে ভাগ করা হয়, ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি। ক্লাস এ এর মধ্যে নেটওয়ার্ক আইডিটা হচ্ছে 8 বিটের, এই যে এখানে দেখেন ক্লাস এর মধ্যে বলা আছে নেটওয়ার্ক আইডিটা হচ্ছে 8 বিট, এবং এই 8 বিটের প্রথম বিটটা অবশ্যই 0 হইতে হবে, এটা হচ্ছে ক্লাস এ এর শর্ত। আর বাকি 7টা বিট অন্য যে কোনো কিছু হইতে পারে, আর শেষের 24 বিট হচ্ছে হোস্ট আইডির জন্য, এটা হচ্ছে ক্লাস এ। ক্লাস বি এর ক্ষেত্রে প্রথম 16 বিট হচ্ছে নেটওয়ার্ক আইডি, বাকি 16 বিট হচ্ছে হোস্ট আইডি, এবং এই 16 বিটের মধ্যে প্রথম 2 বিট হবে হচ্ছে 1 এবং 0, 1 এবং 0। বাকি যে 14 বিট এটা অন্য যে কোনো 0 1 এর কম্বিনেশন হতে পারে, এবং শেষের 16 বিট হচ্ছে হোস্টের আইডি। আর ক্লাস সি এর মধ্যে আছে হচ্ছে প্রথম 16 বিট হচ্ছে নেটওয়ার্ক আইডি, 16 বিট না 24 বিট হচ্ছে নেটওয়ার্ক আইডি, আর বাকি 8 বিট হচ্ছে হোস্ট আইডি, এবং এই 24 বিটের মধ্যে 3 বিট ফিক্সড, 1 1 0, প্রথম 3টা বিট ফিক্সড, বাকি যে 21 বিট এটা ভেরিয়েবল হইতে পারে। আচ্ছা, আমরা সামারি করতে পারি এইভাবে, যেখানে দেখেন 3 ধরনের সিস্টেম হতে পারে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। ক্লাস এ এর মধ্যে নেটওয়ার্ক আইডি হচ্ছে 8 বিটের, যেটুকু হচ্ছে 8 বিটের, যেখানে প্রথম বিটটা হচ্ছে 0, আর বাকি যে 16 বিট এটা হচ্ছে হোস্ট আইডির জন্য। ক্লাস বি এর জন্য নেটওয়ার্ক আইডিটা হচ্ছে 16 বিটের, যেখানে প্রথম 2টা বিট 1 0 থাকবে, আর বাকি 14টা বিট যে কোনো কিছু হইতে পারে, আর শেষের 16টা বিট হচ্ছে হোস্ট আইডির জন্য। আর ক্লাস সি এর জন্য হচ্ছে প্রথম 3টা বিট হচ্ছে 1 0 1, আর নেটওয়ার্ক আইডি হচ্ছে টোটাল 24 বিটের, তাহলে প্রথম 3টা যেহেতু চলে গেছে ওইদিকে ফিক্সড, বাকি 21 বিট হচ্ছে যে কোনো কিছু হইতে পারে, আর শেষের 8 বিট হচ্ছে হোস্ট আইডির জন্য। বুঝতে পারলাম? তো এটা হচ্ছে অ্যাড্রেসিং সিস্টেম। এন্ড এখানে আরেকটা কন্ডিশন যুক্ত আছে, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি, এটার ক্ষেত্রে নেটওয়ার্ক আইডির এই যে এই অংশটুকু সবগুলো 1 হইতে পারবে না, এখানে সবগুলো 1 হইতে পারবে না, এখানে সবগুলো 1 হইতে পারবে না। মানে আপনি যদি চান যে এখানে হইতে সবগুলো পারবে বিট, স্যার, হ্যাঁ, সব আর নট অ্যালাউড টু বি 1, এখানে সবগুলো 1 হইতে পারবে না, বাট সবগুলো 0 হইতে পারবে। ওকে, কিন্তু হোস্ট আইডির ক্ষেত্রে আবার এখানে সবগুলো 1 ও হইতে পারবে না, সবগুলো 0 ও হইতে পারবে না। আপনি যদি চান যে সবগুলো 0 দিয়ে বসাই দিবেন, এটা হবে না, আবার সবগুলো 1 ও বসাইতে পারবেন না, বাট 0 1 এর কম্বিনেশন বসাতে পারবেন। আপনি এখানে একটা 1 যদি দেন তাহলে ঠিক আছে। ঠিক আছে, তবে নেটওয়ার্ক আইডির জন্য কন্ডিশন হচ্ছে নেটওয়ার্ক আইডিতে সবগুলো 1 থাকতে পারবে না, আর হোস্ট আইডির ক্ষেত্রে সবগুলো 0 থাকতে পারবে না।
জিরো থাকতে পারবে না, আবার সবগুলা ওয়ানও থাকতে পারবে না। আর তো কি এই স্যার হচ্ছে দুই জায়গার মধ্যে কম্বিনেশন থাকতে হবে। কম্বিনেশন থাকতে হবে, রাইট। এখন এই কন্ডিশন গুলো পুরো সিনারিও যদি আপনাকে দেওয়া থাকে এবং আপনাকে বের করতে বলে যে হাউ মেনি ভ্যালিড আইপি অ্যাড্রেস আর দেয়ার, কতগুলো ভ্যালিড অ্যাড্রেস এখানে পসিবল, সেটা খুঁজে বের করতে হবে। কিভাবে বের করবেন? প্রতিটার জন্য, প্রতিটা ক্লাসের জন্য হচ্ছে নেট আলাদা করে আইডি, বের করতে হবে। নেট Exactly. আইডি আর আপনার হোস্ট আইডির মধ্যে অ্যাড করতে হবে, রাইট, দেন প্রতিটা ক্লাস আলাদা আলাদা অর করে দিতে হবে। এক্স্যাক্টলি। সো আমাদেরকে বের করতে হবে যে এইখানে কতগুলো ভ্যালিড পসিবল, অথবা এখানে কতগুলো পসিবল, অথবা এখানে কতগুলো পসিবল, সবগুলো আমাদেরকে যোগ করে দিতে হবে, রাইট। তাহলে এটা বুঝলাম, এখানে সাম রুল অ্যাপ্লাই করতে হবে। কিন্তু সাম রুল অ্যাপ্লাই করার আগে ভ্যালিড রুলগুলো যদি আমরা বের করতে চাই, সরি ভ্যালিড অ্যাড্রেস গুলো প্রত্যেকটা ক্লাসের জন্য বের করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? যে এখানে প্রথমে নেটওয়ার্ক আইডি কতভাবে পসিবল এটা বের করতে হবে, এন্ড হোস্ট আইডি কতগুলো পসিবল এটা বের করতে হবে। এই দুটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। সিমিলারলি এখানেও নেটওয়ার্ক আইডি হোস্ট আইডি বের করতে হবে, মাল্টিপ্লাই করে দিতে হবে, এখানেও মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা কত উপায় পসিবল, এটা কত উপায় পসিবল, দুটা মাল্টিপ্লাই করে এখানে টোটাল ভ্যালিড আইডি পাওয়া যাবে, এখানেও টোটাল ভ্যালিড পাওয়া যাবে, এখানেও টোটাল ভ্যালিড পাওয়া যাবে, সবগুলো যোগ করতে হবে। তাহলে আমরা বের করি যে ভ্যালিড কতগুলো পসিবল। দেখেন এখানে নেটওয়ার্ক আইডি কতগুলো পসিবল টোটাল, এখানে কয়টা বিট আছে? 7টা। আপনি 7টা ফিল আপ করতে পারবেন। 2 to the power 7 minus 1, এখানে এটা কত উপায়ে ফিল আপ করা যাবে? 2 to the power 7 minus 1। কেন 2 to the power 7 minus 1 কেন হলো? সবকটা স্যার একটা যে কেসটা আছে ওটা Right. বাদ যাবে। সবগুলো 1 হইতে পারবে না, তাহলে এরকম একটা কম্বিনেশন আছে যেখানে সবগুলো 1 হইতে পারবে। তাহলে এখানে টোটাল 7টা ঘর 2 দিয়ে যদি ফিল আপ করতে চান, তাহলে প্রথম ঘরটা 2 দিয়ে 2 উপায়ে ফিল আপ করতে পারেন, সেকেন্ড ঘরটা 2 উপায়ে ফিল আপ করতে পারেন, থার্ড ঘরটা 2 উপায়ে ফিল আপ করতে পারেন, 0 এবং 1, ফোর্থ ঘরটা 2 উপায়ে ফিল আপ করতে পারেন, 0 এবং 1, এভাবে 7টা ঘর 2 করে উপায়ে ফিল আপ করতে পারেন। তাহলে সবগুলো যদি মাল্টিপ্লাই করে দেন তাহলে এটা হবে হচ্ছে 2 to the power 7। আর যেহেতু সবগুলা 1 দিয়ে ফিল আপ করতে পারবে না, তাহলে একটা কম্বিনেশন আছে যেটা আবার অ্যালাউড না, তার মানে ওই একটা বিয়োগ দিতে হবে। 2 to the power 7 minus 1, এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি পাওয়া যাবে এত উপায়ে। হোস্ট আইডি কত উপায়ে পাওয়া যাবে? দেখেন এখানে কতগুলো ঘর আছে। হোস্ট আইডি তো স্যার সেম হওয়ার কথা না? না, হোস্ট আইডি সেম হবে না। এখানে হোস্ট আইডি হচ্ছে, এখানে টোটাল ও, স্যার। 24টা ঘর আছে, তাহলে 2 to the power 24 হবে। 24 minus 1 স্যার। -2, রাইট, 2 to the power 24 minus 2 হবে। তাহলে এই দুইটা সংখ্যাকে আপনার মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে এটা পাওয়া যাবে হচ্ছে 2 to the power 7 minus 1, এটা মাল্টিপ্লাইড বাই 2 to the power 24 minus, ওকে। সিমিলারলি এখানে নেটওয়ার্ক আইডি এটা কত উপায়ে পাওয়া যাবে? ক্লাস বি এর জন্য এখানে টোটাল 16 বিট ছিল, যেখানে 2টা বিট ফিক্সড, তাহলে এখানে টোটাল 14 ঘর ফিল আপ করা যাবে। তাহলে এটা হবে 2 to the power 14, আরো এক বিয়োগ করতে হবে যেহেতু সবগুলো 1 হতে পারবে না। হোস্ট আইডির ক্ষেত্রে এখানে টোটাল 16 বিট পাওয়া যাবে, তার মানে এটা হবে 2 to the power 26, সরি 2 to the power 16। এখানে কত মাইনাস করব? 2 again 2 মাইনাস করব। জি স্যার। তাহলে এখানে আলটিমেটলি হবে হচ্ছে 2 to the power 14 minus 1, এইটা মাল্টিপ্লাইড বাই 2 to the power 16 minus 2। তারপরে থার্ডটাতে নেটওয়ার্ক আইডি, এখানে টোটাল স্পেয়ার ফিল্ড থাকবে হচ্ছে 21টা, যেহেতু 3টা ফিল আপ হয়ে গেছে, এখানে টোটাল 24টা ছিল, তাহলে এখানে স্পেয়ার থাকবে 21টা, তাহলে এটা হবে 2 to the power 21 minus 1, আর হোস্ট আইডি হবে 2 to the power কত? এখানে 8টা আছে, 8 minus 2, তাহলে আলটিমেটলি এখানে হবে হচ্ছে 2 to the power 21 minus 1 multiplied by 2 to the power 8 minus 2। তো এতগুলা, তাহলে ক্লাস এ এর জন্য এটা, ক্লাস বি এর জন্য মাঝেরটা, ক্লাস সি এর জন্য এতগুলো উপায় আছে। তাহলে ক্লাস এ অথবা ক্লাস বি এবং ক্লাস সি সবগুলো মিলিয়ে কত হবে? সবগুলো যোগ করে দিব, সবগুলো যোগ করে দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে নাম্বার অফ ভ্যালিড আইপি অ্যাড্রেস, এবং এই টোটাল সবগুলো যদি যোগ করি তাহলে এতগুলো পাওয়া যাবে, 3.7 বিলিয়ন ভ্যালিড আইপি অ্যাড্রেস। ওকে, তার মানে নেটওয়ার্কে মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে 3.7 বিলিয়ন
ভ্যালিড আইপি অ্যাড্রেস থাকতে পারে, তার মানে এতগুলো ভ্যালিড ডিভাইস থাকতে পারবে। 3.7 বিলিয়ন ভ্যালিড ডিভাইস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে থাকতে পারবে। মানে একটা কোয়েরি হচ্ছে যদি পৃথিবীতে 3.7 বিলিয়নের বেশি ডিভাইস হয়ে যায় সেই ক্ষেত্রে কি হবে? তখন স্যার ওই যে আরো বড় করতে হবে আইপি অ্যাড্রেস। রাইট, আইপি অ্যাড্রেস তখন আরো বড় করতে হবে। আমরা যে আইপি অ্যাড্রেস দেখলাম সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস ভার্সন 4। এখন কি স্যার 6 চলছে? এখন 6 চলতেছে। হ্যাঁ, ভার্সন 4 এ 4টা 8 বিটের ফিল্ড আছে, রাইট? মানে জি, টোটাল 32টা, 4টা 8 বিট, 4 টাইমস 8 বিট। কিন্তু আইপি অ্যাড্রেস 6 এ টোটাল 6টা 8 বিটের অ্যাড্রেস থাকে, 6 টাইম 8 বিট বা 48 বিটস এতগুলো। তো সেই ক্ষেত্রে আসলে ডিজিট নাম্বারে স্যার, বলি ডিজিট স্যার, ওই নাম্বারে যে- ডেসিমেলের জায়গায় হেক্সাডেসিমেল যদি ইউজ করি স্যার। আচ্ছা, হেক্সাডেসিমাল যদি ইউজ করিস তখন আরো বড় হয়ে যাবে। ওকে, হ্যাঁ, তখন ওই যে এখানে স্যার- আসলে হ্যাঁ 48 বিটের অ্যাড্রেস যদি ইউজ করেন তখনই দেখবেন যে এই নাম্বারটা হিউজলি বেড়ে যাচ্ছে। বুঝতে পারছেন? হিউজ মানে আসলে অনেক হিউজ হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা কম্পিউটার নেটওয়ার্ক এই কোর্সটাতে দেখবেন 3rd ইয়ারে। আচ্ছা, আমরা পরের এক্সাম্পলটাতে যাই, আমাদের সময় কত দূর আছে। আগের এক্সাম্পলে কারো যদি কোনো কোয়েরি থাকে সেটা আস্ক করতে পারেন। আর কেউ কোথাও যদি না বুঝে থাকি তাহলে সেটা আমরা আরেকবার রিভাইজ করতে পারি। আজকে মনে হয় আমরা একটা এক্সাম্পলে দেখতে পারবো, লাস্ট এক্সাম্পলটা দেখার চেষ্টা করি। লাস্ট এক্সাম্পলটা হচ্ছে ওয়েডিং পিকচার এক্সাম্পল। বিয়ে বাড়িতে ছবি তুলবেন। তো বিয়ে বাড়িতে কতজন মিলে ছবি তুলবেন বা কত উপায়ে ছবি তোলা যেতে পারে সেই প্রবলেমটা এখানে আমরা সলভ করার চেষ্টা করব। ধরে নেন এখন যেহেতু করোনা সিচুয়েশন চলতেছে, একটা বিয়ে বাড়িতে টোটাল 10 জন লোক আছে, ছেলে বাড়ি মেয়ে বাড়ি টোটাল 10 জনের একটা ওয়েডিং চলতেছে। টোটাল 10 জন পিপল আছে, যেখানে ইনক্লুডিং দ্য ব্রাইড এন্ড গ্রুম। ব্রাইড এন্ড গ্রুম, কনে এবং বর সহ টোটাল 10 জন পিপল আছে। কিন্তু ছবি যখন তুলবেন ওয়েডিং পিকচার গুলো হবে 6 জনের। 6 জনের বেশি আসলে ফ্রেমে ধরতেছে না, এই জন্য 6 জনের ছবি তোলা যাবে। তাহলে কত উপায়ে ছবি তোলা যেতে পারে সেটাই বের করব। কন্ডিশন হচ্ছে যে প্রত্যেকটা ছবিতে ব্রাইড মাস্ট থাকতে হবে। হাউ মেনি পসিবিলিটিস আর দেয়ার ইফ দ্য ব্রাইড মাস্ট বি ইন দ্য পিকচার? সো ব্রাইডকে অবশ্যই পিকচারে রাখতে হবে। এখন তাহলে আমরা দেখি যে আমাদের আসলে 6টা স্লট আছে। সাপোজ আমাদের 6টা চেয়ার আছে, 6টা চেয়ারে আমরা 6 জনকে বসাবো। এই টোটাল 6টা চেয়ার। আর 6টা চেয়ারে যদি আমরা 6 জনকে বসাই, ব্রাইড যেহেতু অবশ্যই থাকবে, ব্রাইডকে আমরা কত উপায়ে বসাইতে পারি? সাপোজ ব্রাইডকে আমরা ফার্স্ট পজিশনে বসাইলাম। ওকে, ব্রাইড যদি ফার্স্ট পজিশনে বসে তাহলে বাকি পজিশন গুলো আমরা কত ভাবে ফিল আপ করতে পারবো? দেখেন, ব্রাইড তো বসে গেছে, তাহলে বাকি কয়জন লোক বাকি আছে? 9 জন। 9 জনকে 5টা পজিশনে বসাবো। 5টা পজিশনে যদি বসাই, ব্রাইডকে তো এখানে একটা পজিশনে 95 বসাইলাম। এই পজিশনটাতে আমরা আমাদের এখানে অপশন আছে 9টা উপায়, 9 জনের যে কোনো একজনকে বসাতে পারি। এখানে আমরা কতজনকে বসাতে পারি? 8 জনকে, 7 জন, 6 জন, 5 জন, এইভাবে বসাইতে পারি। তাহলে টোটাল নাম্বার অফ পসিবল ওয়েজ হচ্ছে, ব্রাইডকে তো একটা উপায়ে বসাইলাম, সেকেন্ড পজিশনে 9টা উপায়ে বসাইতে পারি, থার্ডটাতে 8, ফোর্থটাতে 7, 6, এতে 5। তাহলে স্যার এক্ষেত্রে কি পার্সনরা যদি মানে পাশাপাশি যে অ্যারেঞ্জমেন্ট আছে এটা কি ফ্যাক্ট করবে? হ্যাঁ, অ্যারেঞ্জমেন্টটা ফ্যাক্ট করবে। তাহলে দেখেন, ব্রাইডকে যদি প্রথমে বসাই তারপরে বাকি পজিশন গুলো এত উপায়ে বসাতে পারি। ওকে, ব্রাইডকে যদি সেকেন্ড পজিশনে বসাইতাম তাইলেও আসলে বাকি পজিশন গুলো এত উপায়ে ফিল আপ করতে পারতাম। থার্ড উপায় এখানে যদি বসাইতাম তাহলে বাকি পজিশন গুলো এত উপায়ে ফিল আপ করতে পারতাম। তাহলে ব্রাইডকে আসলে কত উপায়ে বসাতে পারি সেটাও এখানে মাল্টিপ্লাই করে দিব। ব্রাইডকে কত উপায়ে বসাতে পারি?
এখানে 1 2 3 4 5 6, 6 উপায়। তাহলে এটার সাথে আরো 6 মাল্টিপ্লাই করে দিব। তাহলে টোটাল এতগুলো উপায়ে ছবিটা তোলা যেতে পারে। আপনারা করে দেখেন, এটা আসলে এরকম আসবে 90,720। এটা টোটাল যদি করেন এতগুলো উপায় হবে। আচ্ছা Okay. স্যার, এটা একটু আবার বুঝিয়ে দেওয়া লাস্টের যাবে? পার্টটা একটু বুঝিয়ে দিন। এই যে 6 কেন দিলাম? আচ্ছা 6 Yes, বাদ sir. দিই। এটুকু তো বুঝতে পারছেন। এটুকু হচ্ছে ব্রাইটকে যদি আমরা ফার্স্ট পজিশনে বসাই, এখানে যদি ব্রাইটকে বসাই তাহলে হচ্ছে এতগুলো উপায়। ওকে, এখন ব্রাইটকে যদি সেকেন্ড পজিশনে বসাইতাম তাহলে এতগুলো উপায় পাইতাম। ব্রাইটকে যদি থার্ড পজিশনে বসাইতাম তাহলে আরো এতগুলো উপায় পাইতাম। ফোর্থ পজিশনে বসাই আরো এতগুলো উপায় পাইতাম। এভাবে 6টা পজিশনে যদি বসাই তাহলে 6 বার এই এতগুলো উপায় পাওয়া যাবে। যে এই এতগুলো উপায় 6 বার পাওয়া যাবে। তাহলে এটাকে যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে টোটাল নাম্বার অফ ওয়েজ পাওয়া যাবে। এই জন্য 6 দিয়ে শেষে মাল্টিপ্লাই করেছি। বুঝতে পেরেছেন? আচ্ছা তা স্যার, এখানে কি Yes, sir. সবার আর কি সবার যেমন ব্রাইডের যেমন বিভিন্ন জায়গায় বসালে এটা ফ্যাক্ট করে, তাহলে সবারও কি এরকম ফ্যাক্ট করবে যে কে হ্যাঁ কোথায় হ্যাঁ, সবাইকে বসছে? তো আসলে এই যে বিভিন্ন জায়গায় বসাইতে পারে। যেমন এখানে এই যে অলরেডি বলে দিচ্ছি যে 9 জন, যে কোন জন এটা তো আমরা বলি নাই। তো এখানে সেটা কভার হয়ে গেছে। ও ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোয়েরি আছে এখানে? ওকে, তাহলে আমরা পরের এক্সাম্পলটা দেখি। এই সেম সিনারিওতে পরের এক্সাম্পলটা দেখি। পরের এক্সাম্পলটা হচ্ছে যে how many possibilities are there if the bride and groom must be in the picture? এখানে দেখেন, এখানে বলছে যে ব্রাইড এবং গ্রুম দুইজনকেই থাকতে হবে। আগে ছিল কি শুধুমাত্র ব্রাইড পিকচারে ছিল, এখন ব্রাইড এবং গ্রুম দুইজনকেই পিকচারে থাকতে হবে। আর দুইজনকে যদি পিকচারে রাখতে চাই তাহলে আমাদের এগেন পজিশন আগের মতোই 6টা। এই 6টা পজিশনে ব্রাইড এবং গ্রুমকে রাখতে হবে। দেখেন 6টা পজিশনে যদি ব্রাইডকে বসাই, ব্রাইডকে কত উপায় বসানো যায়? 6টা উপায় বসানো যায়। শুরুতে ব্রাইডকে বসাইলাম, তাহলে তারপর যদি গ্রুমকে বসাই তাহলে গ্রুমকে বসানোর জন্য কয়টা স্লট পাওয়া যাবে? অপশনস কয়টা থাকবে তখন? 5টা। 5টা থাকবে। তাহলে এতগুলো উপায়ে ব্রাইড এবং গ্রুমকে বসানো হলো। এন্ড বাকি পজিশন কতগুলো থাকে? 4টা পজিশন থাকে। সাপোজ এখানে ব্রাইড বসলো, এখানে গ্রুম বসলো। বাকি যে 4টা পজিশন, বাকি 4টা পজিশন কিভাবে ফিল আপ করতে পারি? দেখেন আমাদের টোটাল পিপল ছিল 10 জন, এর মধ্যে ব্রাইড গ্রুম বাদ পড়ে গেছে, টোটাল আরো 8 জন বাকি আছে। এই 8 জনকে 4টা পজিশনে বসাইতে হবে। তাহলে ফার্স্ট পজিশনটা কত উপায় ফিল আপ করতে পারবো? 8, আমাদের অপশন হচ্ছে 8। সেকেন্ড পজিশনটা 7, একজন তো এখানে বসে গেল, একজন পরের পজিশনটা 7, তারপরের পজিশনটা 6, এবং লাস্ট পজিশনটা কত উপায় বসাতে পারি? 5। তো এটা হবে আমাদের এই কোশ্চেনের আনসার। বুঝতে পারলাম? এবং সেটা যদি আপনি ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখেন সেটা হবে হচ্ছে 50,400 পেজ। ঠিক আছে, স্যার ক্যালকুলেট করে দিতে হবে। বলেন। স্যার আমরা এখানে অ্যারেঞ্জমেন্টটা কেন বিবেচনা করছি? আমাদের সিলেকশনটা নিলেই হইতো না? কারণ স্যার আমরা যেভাবে অ্যারেঞ্জ করি পিকচারে তো 6 জনই থাকতেছে। আমরা যদি সাপোজ 6 জনকে সিলেক্ট করলাম, এখন আমরা তাদেরকে যেভাবে খুশি অ্যারেঞ্জ করি তারা তো পিকচারে থাকতেছে। না, কিন্তু এটা আসলে এখানে অ্যারেঞ্জমেন্টটা ম্যাটার করে। ধরেন ব্রাইডকে একদম সাইডে রেখে যে একটা ছবি তুললেন আর ব্রাইডকে মাঝখানে রেখে ছবি তুললেন, দুইটা ছবি আসলে সেম গুরুত্ব বহন করবে না তো, তাই না? দুইটা ডিফারেন্ট ছবি হবে। তো আমরা ওই সংখ্যাটাই বের করতে যাচ্ছি, কত উপায়ে ছবিটা তুলতে পারি। এমন না যে কত উপায়ে তাদেরকে সিলেক্ট করে নিয়ে আসতে পারি। ওকে স্যার। ওকে, আর কার কোনো কোয়েরি? স্যার এখানে 6 মাল্টিপ্লাই হচ্ছে না আগেরটার মতো?
হ্যাঁ 6 তো মাল্টিপ্লাই হচ্ছে, যে 6 মাল্টিপ্লাই হচ্ছে 5 ও মাল্টিপ্লাই হচ্ছে, কারণ এখানে বড় চলে আসছে, আগের বারে সে ছিল না, এই জন্য তখন 5 মাল্টিপ্লাই হতো না। ঠিক আছে? এখানে অলরেডি কিন্তু 6 শুরুতে আমি মাল্টিপ্লাই করে দিয়েছি, আপনি যদি একটু খেয়াল করেন। আচ্ছা আচ্ছা বুঝছি স্যার। আর কারো কোনো কোয়েরি? আচ্ছা, ওয়েডিং পিকচারের লাস্ট এক্সাম্পল। How many possibilities are there if only one of the bride and groom are in the picture? তার মানে আপনি পিকচারের মধ্যে ইদার গ্রুম কে রাখবেন অথবা ব্রাইড কে রাখবেন, দুজনকে একসাথে রাখতে পারবেন না। তাইলে কত উপায় আপনি এটা সেট আপ করতে পারেন বা ছবিটা তুলতে পারেন। দেখেন এই এক্সাম্পলটাতে ধরি শুধুমাত্র ব্রাইড কে রাখলাম। যদি শুধুমাত্র ব্রাইড কে রাখি তাহলে ব্রাইড কে কত, আমার 6টা পজিশন আছে, 6টা পজিশনের যে কোনো একটা পজিশনে যদি বসে তাহলে কত উপায় বসাইতে পারি? 6টা উপায় বসাইতে পারি, রাইট? আর বাকি যে 5টা পজিশন আছে, বাকি 5টা পজিশনে আমি কয়জন মানুষকে বসাবো? দেখেন ব্রাইড কে যেহেতু বসাইছি, গ্রুম কে বসাবো না, গ্রুম বাদ, তাহলে ব্রাইড বাদ গ্রুম বাদ, টোটাল বাকি আছে কয়জন? 8 জন। এই 8 জনকে আমার এই 5টা পজিশনে নিয়ে এসে বসাইতে হবে। তাহলে প্রথম পজিশনটা আমি কত উপায়ে ফিল আপ করতে পারি? 8টা উপায়ে। সেকেন্ড পজিশনটা 7টা উপায়ে, থার্ড পজিশন 6, ফোর্থ পজিশন 5 এন্ড ফিফথ পজিশন 4। তাহলে 1 2 3 4 5 6, 6 জন হলো। তাহলে এতগুলো উপায়ে আমরা ছবিটা তুলতে পারি, রাইট? স্যার আরেকবার। আচ্ছা আরেকবার বলি। দেখেন আমি শুধুমাত্র ব্রাইড কে বসাবো, গ্রুম কে বসাবো না। তাহলে ব্রাইড কে এই 6টা পজিশনের একটা পজিশনে যদি বসাইতে চাই তাহলে আমাদের এখানে চয়েস কয়টা হতে পারে? আমাদের 6টা পজিশনে যে কোনো একটা পজিশনে যদি বসে তাহলে আমাদের এখানে নাম্বার অফ চয়েস হতে পারে 6। Yes, sir. ওকে, বাকি যে 5টা পজিশন আছে এই বাকি 5টা পজিশনের প্রথম পজিশনটা আমরা কত উপায়ে ফিল আপ করতে পারবো? কারণ আমাদের টোটাল মানুষজন বাকি আছে কয়জন? 8 জন। 8 জনের একজনকে নিয়ে এসে বসাইতে হবে, তাহলে তখন আমাদের চয়েস সংখ্যা হচ্ছে, গ্রুমকে বাদ দিচ্ছি। হ্যাঁ গ্রুমকে বাদ দিচ্ছে, যেহেতু ব্রাইডকে অলরেডি বসাই ফেলছি, গ্রুমকে বসানো যাবে না। এখানে বলাই আছে যে হাউ মেনি পসিবিলিটিস আর देयर ইফ অনলি ওয়ান অফ দ্য ব্রাইড আর গ্রুম আর ইন দ্য পিকচার। ব্রাইড অথবা গ্রুম যে কোনো একজন থাকতে পারবে, দুইজন থাকতে পারবে না। তাহলে যেহেতু ব্রাইডকে বসাই ফেলছি তাহলে গ্রুম বাদ ব্রাইড বাদ, তাহলে বাকি আছে 10 জনের মধ্যে 8 জন। এই 8 জনের একজনকে এনে প্রথম পজিশনটা ফিল আপ করবো, তার জন্য আমার নাম্বার অফ চয়েস হচ্ছে 8। এই জন্য আমরা এখানে 8 বসাইছি। তাহলে এই ঘরটা ফিল আপ হয়ে গেছে। পরের ঘরটা ফিল আপ করার জন্য তো আরো একজন কম পাওয়া যাবে, এই জন্য 7। তারপরের ঘরটা হচ্ছে আরো একজন কম পাওয়া যাবে, এই জন্য 6। তারপরের ঘরটার জন্য 5 এবং লাস্ট ঘরটার জন্য 4 জন। তাহলে টোটাল এতগুলো উপায়ে ব্রাইডকে বসায় ছবি তোলা যাবে। সিমিলারলি এখন ব্রাইডকে বাদ দিলাম, যদি গ্রুমকে নিয়ে আসি তাহলে গ্রুমকে নিয়ে ঠিক এতগুলো উপায় ছবি তোলা যাবে, তাই না? জাস্ট ব্রাইডের জায়গায় গ্রুমকে বসাই দিব। তাহলে যেহেতু how many possibilities are there if only one of them are present, তাহলে ইদার এত এই উপায়ে আমরা ছবি তুলবো অথবা এই উপায়ে ছবি তুলবো, তার মানে এই দুটাকে আমরা যোগ করে দিব, তাহলেই হবে। তাহলে এই নাম্বারটার সাথে এই নিচের নাম্বারটা যদি যোগ করে দেই অথবা উপরের নাম্বারটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাও হবে, তাহলে টোটাল নাম্বার অফ পসিবিলিটিস পাওয়া যাবে। স্যার এখানে 6 into 8p5 লিখলে হবে না একবারে? 6 into 6 into 8p5 8p5, হ্যাঁ এটাও হবে। 6 times 8p5, হ্যাঁ এটাও হবে। এটা আর এই জিনিসটুকু একই জিনিস, 8p5 আর এইটুকু এটা আসলে সেম মিনিং বহন করে। জি স্যার। ওকে আচ্ছা, তাহলে এই দুইটা দুইবার আসতেছে, এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে টোটাল পসিবিলিটিস পাওয়া যাবে। গট ইট? তো আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেল, এবং এটা যদি আপনি বের করেন দেখবেন যে ওই যে দুইবার যোগ করছে দুটোকে একসাথে আনার পরে সেটা 80,640 এতগুলো পসিবিলিটিস পাওয়া যাবে। আমাদের সময় কতটুকু আছে? 43। আমাদের আসলে হাতে আর সময় নাই।
আম, এখানে একটা এক্সাম্পল ছিল, এই এক্সাম্পলটা আপনারা একটু দেখে নিন। এরপরের দিন আমরা ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে শুরু করব নেক্সট দিন। ওকে, আচ্ছা আমরা প্রিজন হোল প্রিন্সিপালও দেখতে চেয়েছিলাম, কিন্তু আমাদের হাতে যেহেতু সময় নেই, তো এটাতে আমরা যাচ্ছি না। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। যদি কারো কোনো কোয়েরি থাকে আস্ক করতে পারেন নেক্সট 2 মিনিটের মধ্যে, আর যদি কারো কোনো কোয়েরি না থাকে তাহলে মিটিংটা লিভ করতে পারেন। স্যার তো ওই যে জুম রিপোর্ট থেকে অ্যাটেন্ডেন্স দিবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে অ্যাটেন্ডেন্স। স্যার আজকে তো নেট স্লো ছিল, এর জন্য স্যার কয়েকবার ওই যে ক্লাস থেকে সমস্যা নেই, বেরিয়ে কেউ গেছে। যদি একবার কানেক্টেড হয়ে থাকেন তাও চলবে। হ্যাঁ,